বাঙালি কি রবীন্দ্রনাথে সম্মোহিত পক্ষে বলার জন্যে আমি ডেকে নিই আমাদের প্রথম বক্তা আজকের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করছি রবীন্দ্রনাথে আমরা সম্মোহিত কিনা, এবং আমাকে বলতে হবে আমি সম্মোহিত, কারণ বিতর্কের নিয়ম আছে, আপনি যাই মনে করুন না কেন আপনাকে এই পক্ষে বলতে হবে। সেই অনুযায়ী আমি বলছি। আমি এক্ষুনি ভাবছিলাম কি বলবো, তাতে আমি দেখলাম যে কুণাল একটা বললেন যে আমরা কি অসুস্থ। তো যদি সম্মোহন হিপনোটিজমকে ধরেন তাহলে আজও মনস্তত্ত্বে এটার এই সমস্যার নিরসন হয়নি যে এই ধরনের সম্মোহন বিদ্যা অসুস্থ ব্যক্তির ওপর করা যেতে পারে কি পারে না, এটা বৈজ্ঞানিক পন্থা কিনা অথবা এটা আধিদৈবিক কোনো পন্থা কিনা। কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে রবীন্দ্রনাথে যদি আমাদের জাতি সম্মোহিত হয় সেটা শুভ লক্ষণ। আপাতভাবে তা সম্মোহিত, কারণ এই বিষয়ে কোনো সন্দেহ নেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাকে ছাড়া কোনো কথা বলতে পারেন না, মুখ্যমন্ত্রী পারেন না, কেউই পারেন না। মানে এটা প্রায় রবীন্দ্রনাথ প্রায় স্বতঃসিদ্ধ। ইউক্লিডের জ্যামিতিতে যেমন ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, আমাদের নিজেদের সংস্কৃতি মানুষকে প্রমাণ করার জন্য রবীন্দ্রনাথের নাম নিতে হয়। বুঝতে আমি যে অঞ্চলে থাকি সে অঞ্চলে নানাভাবে আমরা রবীন্দ্রনাথের নাম শুনি, যার মধ্যে কালকেই আমি শুনছিলাম সম্ভবত রাজনৈতিক বক্তৃতা, সেখানে বলো 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 সবে শতবীণা বেণুরবে এটা রবীন্দ্রসঙ্গীত হিসেবে প্রচারিত হলো এবং রবীন্দ্রনাথকে শতরূপে প্রণাম করা হলো। কিন্তু এই প্রতিবাদ জানানোর ভাষা আমাদের ছিল না, আমরা সম্মোহিত। ফলে এটাও হতে পারে। আবার চিতপুরে আপনারা কিছু মার্জনা করবেন, প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। আজকে যাদের যৌনকর্মী বলা হয়, আগে যাদের বেশ্যা বলা হতো, তাদের চটি চটি বই পাওয়া যায় না বেশ্যা সঙ্গীত। তো আমি বেশ্যা সঙ্গীত রাস্তায় পাওয়া যাচ্ছে, দেখছিলাম কি কি আছে। তার থেকে শেষ গান কেন যামিনী না দিতে জাগালে না। আপনি ভাবুন জোড়াসাঁকোর অদূরে কেন যামিনী না যেতে জাগালে না, এই শিরোনামে বিক্রি হচ্ছে। এখন অ্যাকচুয়ালি সম্মোহিত না হলে এটা সম্ভব না যে রবীন্দ্রনাথের গান এইভাবে চলছে। এবং বস্তুত রবীন্দ্রনাথকে যে কোনো কিছুই কুণাল প্রমাণ করতে চাইছিলেন যে রবীন্দ্রনাথ চিকিৎসাবিদ্যাতেও যথেষ্ট পারদর্শী, যদিও সেই পারদর্শিতার নমুনা নিজের স্ত্রীর ক্ষেত্রে তিনি কতটা দেখাতে পেরেছিলেন আমি জানি না। শেষ 6 মাস তার নিজের হোমিওপ্যাথিক চিকিৎসার ফল মর্মান্তিক হয়েছিল। তো যাই হোক সেসব কথা যায়। কিন্তু আমরা যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথ আমরা এত দূর সম্মোহিত যে আমাদের নামকরণ, আমাদের বিবাহ, এমনকি আমি আমাদের সমকালীন পশ্চিমবাংলার একজন বিখ্যাত গায়ককে বলছিলাম, কবির সুমন, যে আপনি যাই গান করুন না কেন রবীন্দ্রনাথকে ছাড়ানো আপনার সম্ভব না, কারণ আপনার মৃত্যুর পরে যে গানই হোক সেটা তোমাকে চাই হবে না, সেটা জীবন মরণের সীমানা ছাড়াই বা এই জাতীয় কোনো গান হবেই। মৃত্যু সঙ্গীত, জীবনমুখী গান অনেকে লিখেছেন, কিন্তু মৃত্যু সঙ্গীত রবীন্দ্রনাথ ছাড়া কেউ লেখেননি। বাঙালির মৃত্যুতে একমাত্র অবলম্বন রবীন্দ্রনাথ, আর জীবনের সর্বত্র তো বটেই। বাঙালি যা পারেনি, রবীন্দ্রনাথকে একটা জায়গায় ছাড় দিয়েছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের পোশাক বাঙালি পড়তে পারেনি। তার কারণ সাধারণ বাঙালির সঙ্গে রবীন্দ্রনাথের শারীরিক ঐশ্বর্যের তফাৎ। আমি যদি এখন ওই জব্বা এবং আলখাল্লা এবং ওই ধরনের পায়জামা পরি তো সে বিশাল ভাড়ামি হবে, এবং তাতে পাড়ার চতুষ্পদ প্রাণীরা উত্তেজিত হবে এবং আরও নানা ঘটনা ঘটবে বলে রবীন্দ্রনাথকে ওই জায়গায় আমি অনুকরণ করতে পারিনি। কিন্তু বাকি সব জায়গায় আমাদের বাকবিধি বা অন্য সব কিছুতে, এমনকি যেখানে আমি মনে করি কুতর্ক করছি সেখানেই বলা যে রবীন্দ্রনাথ বলেছেন। রবীন্দ্রনাথ বলেছেন কিনা কেউই জানে না, কোনো প্রমাণও নেই। রবীন্দ্রনাথ বলেছেন বলে যে কোনো অপকর্ম কলকাতায় হতে পারে সেটা আমাদের প্রাক্তন পুলিশ কমিশনার নিশ্চয়ই তার বক্তৃতার সময় বলে দেবেন। তো এখন এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা সম্মোহিত কি সম্মোহিত না এটা বিচার করব। এখন আমাকে নামের আগে প্রফেসর শব্দটা বলেছেন, এখন দু একটা কথা বলতেই হয় যাতে প্রমাণিত হয় যে আমার সাক্ষরতা আছে। অন্যদের যেমন সেই স্বাধীনতা আছে যে তারা যা ইচ্ছা বলতে পারে, হিমবন্তর অবশ্য নেই। কিন্তু সম্মোহন শব্দটা রবীন্দ্রনাথ সম্পর্কে প্রথম প্রয়োগ করেছিলেন বুদ্ধদেব বসু। রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে সত্যেন্দ্রনাথ বসুর আত্মহত্যা সম্পর্কে, আত্মহত্যা মানে কবি হিসেবে আত্মহত্যা সম্পর্কে বুদ্ধদেব প্রথম বলেছিলেন যে চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করেন, রবীন্দ্রনাথের ওই রকম গগনচুম্বী প্রতিভার সামনে আকর্ষিত হওয়া ছাড়া সত্যেন্দ্রনাথের অন্য কোনো নিয়তি ছিল না।
প্রবল প্রতিভাবান কবি হওয়া সত্ত্বেও তিনি রবি চুম্বকে সংলগ্ন হয়েছিলেন এবং সম্মোহিত হয়েছিলেন একটা যুগ, এবং তাদের সেই সম্মোহনের শর্তেই আমরা যারা পরবর্তী আধুনিক তারা বুঝতে পারলাম যে রবীন্দ্রনাথ একই সঙ্গে চূড়ান্ত আকর্ষণীয় এবং অত্যন্ত বিপজ্জনক। রবীন্দ্রনাথের লেখা দেখলেই বোঝা যায় রবীন্দ্রনাথকে এইভাবে লেখা যায়, কিন্তু অধিকাংশ বাঙালি যে কবি হতে পারেন না তার কারণ তারা রবীন্দ্রনাথকে অনুকরণ করে কবিতা লিখতে শুরু করেন। রবীন্দ্রনাথ এমন এক জলপ্রবাহ যাকে দেখলেই মনে হয় এখানে অবগাহন করা যায়, কিন্তু এই অবগাহনের ফল নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু। রবীন্দ্রনাথের পরে যিনি প্রধান কবি দেখবেন তিনি দুটি কাজ রবীন্দ্রনাথ করেছেন এবং সচেতনভাবে তিনি করেননি। তিনি যে জেলায় জন্মেছিলেন সেই জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়, অন্তত যে জেলাগুলোতে বৃষ্টি হয় সেই জেলার মানুষ, বরিশাল জেলা, তিনি কখনো বর্ষা নিয়ে কবিতা লেখেননি, কারণ রবীন্দ্রনাথ লিখেছেন। আর তার কাব্যে কোনো গোলাপ ফুল নেই, কেন রবীন্দ্রনাথের ছিল জীবনানন্দ দাশ। এই এক ব্যক্তি যিনি রবীন্দ্রনাথের সম্মোহিত নন, হয়তো যদিও তারও রবীন্দ্রনাথের প্রয়াণ বিষয়ে প্রবন্ধতে তিনি দাবি করেছেন তিনি সম্মোহিত। এখন এই যে আমাদের সম্মোহনের কথা আমরা বলছি, এই যে আলোচনা করতে হচ্ছে, এটাই তো দুর্ভাগ্য। কারণ সদ্য প্রয়াত মৃণাল সেন আমাকে একবার বলেছিলেন, কথাটা সত্যি, যে বাঙালিকে দুভাবে ভাগ করা যায়, এক দল যারা রবীন্দ্রনাথকে দেখেছেন এবং আরেক দল যারা রবীন্দ্রনাথকে দেখেননি, বলে যা আমরা। তো এই যে রবীন্দ্রনাথকে দেখেছেন, সত্যি আজকে বাঙালি কখনো চিন্তা করতে পারে না যেসব বাঙালিকে আমরা দেখি, দল মত ধর্ম নারী পুরুষ নির্বিশেষে, তারা আদৌ হোমোসেপিয়েন্স কিনা তাই নিয়ে আমাদের অনেক সময় সন্দেহ হয়, রবীন্দ্রনাথ তো দূরের কথা। এবং যারা রবীন্দ্রনাথকে দেখেছেন তারা এই সর্বতোমুখী বিপুল উচ্ছ্বাসময় এবং বন্যার মতো, প্রভাত বন্যার মতন যে প্লাবন, সে যে একজন ব্যক্তির মধ্যে সম্ভব, এমনকি চিঠি দেওয়ার মধ্যে সম্ভব, এমনকি কথাবার্তার মধ্যে সম্ভব, এমনকি খ্যাতিতে সম্ভব। এমনকি রবীন্দ্রনাথ যখন বিদেশে যেতেন তার সঙ্গে কারা দেখা করতেন। আজকে ইন্টারনেট আমাদের এত আছে, এত যোগাযোগ, এই সেই, তাতে আমরা একটা লোক পাই না যার সঙ্গে আমরা দেখা করবো। রবীন্দ্রনাথ খুব স্বল্পকালীন অবস্থায় ফ্রয়েড এবং আইনস্টাইন তারাও জানতেন কার সঙ্গে কথা বলতে হবে, রবীন্দ্রনাথও জানতেন কার সঙ্গে কথা বলতে হবে। তিনি জীবনের সর্বস্তরে এমন কাজ করেছেন যে যেদিকেই তাকাই পথ জুড়ে বসে আছে রবীন্দ্র ঠাকুর। আমি শুধু বলতে চাই যে আমরা সম্মোহিত, কিন্তু রবীন্দ্র ব্যবসা নয়, উত্তরাধিকার ভেঙে ভেঙে চিরস্থায়ী জটাজলে জাহ্নবীকে বাঁধি না বরং, আমরা প্রাণের গঙ্গা খোলা রাখি, গানে গানে নেমে সমুদ্রের দিকে চলি, খুঁড়ে দেই রেখার রং, গল্পে চিত্রে কাব্যে হাজার ছন্দের, রুদ্ধ উৎসে খুঁজে পাই খরস্রোত নব আনন্দের। আমরা জানি আকস্মিক গরম বাজারে তুমি রুদ্ধগতি, গড়িতাই জীবনের ঝর্ণা রচিকবি, প্রাত্যহিক ফল্গু স্রোতে লাখে লাখে হাজারে হাজারে সাগরে যে গঙ্গা আনি সে তোমারই আনন্দ ভৈরবী। আমরা যতক্ষণে ভাবছিলাম যে সঞ্জয়ের পরে তিনি বলবেন, তো সেই আহ্বান সঞ্জয় জানিয়ে দিয়েছেন অলরেডি। হ্যাঁ, তো যখন আমাদের এপক্ষে নেতা, এখন আপনি এত সুন্দর বললেন তার সম্মোহন শক্তি নিয়ে, আমার মনে হয় রবীন্দ্রনাথের হিপনোসিস কথাটা বোধহয় ইটসও ব্যবহার করেছিলেন, যখন ইটস তার নানান রকম কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছেন পোস্ট রাবীন্দ্রিক হিপনোসিস ফেজে। এনিওয়ে, তো ওনার আহ্বানে সাড়া দিতেই হবে। হ্যাঁ, গৌতম মোহন চক্রবর্তী। নমস্কার সঞ্চালক মহাশয় এবং সুধীবৃন্দ। প্রথমেই আমি একটু অধ্যাপক মুখোপাধ্যায়কে আমার ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাদের সপক্ষে যে কথাগুলি বললেন বলে। সম্মোহিত বলতে উনি যেগুলি বললেন, যে বাঙালি জেনে শুনে ধনধান্য পুষ্প ভরা বলো 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 সবে, এই সবগুলিকেই রবীন্দ্রসঙ্গীত বলে চালিয়ে যাচ্ছে। অসাধারণ। এই যদি সম্মোহন হয় আর বাঙালি যদি আজকে সেই জায়গায় এসে দাঁড়ায়, আমার মনে হয় তাহলে কিন্তু আমরা চরম দুর্দিনের দিকে এগিয়ে যাচ্ছি, কিছু মনে করবেন না। রবীন্দ্র একটা কথা প্রথমে বোধহয় বলে নেওয়া দরকার, আমরা যারা এদিকে বসেছি আমরা কিন্তু রবীন্দ্র বিরোধী বা রবীন্দ্র বিদ্বেষী নন, আমরা কেউ নেই। আমরা রবীন্দ্রনাথকে অত্যন্ত ভালোবাসি, তিনি আমাদের অত্যন্ত মনের কাছের মানুষ। কিন্তু এই সম্মোহন কথাটি নিয়ে আমাদের আপত্তি রয়েছে। এই সম্মোহন বা হিপনোটাইজড, এটি কি খুব গৌরবজনিত ব্যাপার? তাহলেই কিন্তু ওই সমস্যাগুলি এসে যাবে যে যেটা রবীন্দ্রনাথের নয় সেটা রবীন্দ্রনাথের ঘাড়ে চাপবে। এবং আমি কিছুক্ষণ পরে বলবো, যেহেতু একটু আগে আমাদের মাননীয় সঞ্চালক মহাশয় ভোটের কথা বলছিলেন, নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা রবীন্দ্রনাথকে যেভাবে ব্যবহার করছেন আজকাল, সেটা যদি সম্মোহন হয় আমার মনে হয় সেটাই কিন্তু বাঙালির পক্ষে খুব একটা সম্মানজনক ব্যাপার নয়।
একটু আগে অধ্যাপক মুখোপাধ্যায় বুদ্ধদেব বসুর কথা বলছিলেন। বুদ্ধদেব বসু, আমরা যদি রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পালের ওই 9টা খণ্ড আছে, প্রত্যেকটা খণ্ডর কাভারের ওপরে বুদ্ধদেব বসুর একটি কথা উনি লিখেছেন, আমি পড়েই দিচ্ছি। বুদ্ধদেববাবু বলেছিলেন, একজন অমৃত পুত্রকে আমরা তখনই আবার সহজভাবে তার মর্তরূপে ভাবতে পারি যখন সময়ের ব্যবধানে অনেক অবাস্তব সঞ্চয় ঝরে পড়ে, আবার সমস্ত তথ্য প্রকাশিত হওয়ারও বাধা থাকে না। কাজেই রবীন্দ্রনাথ মানে এমন নয় যে যা কিছু আছে সবই রবীন্দ্রনাথ, বা রবীন্দ্রনাথের আগেও কিছু নেই বা পরেও কিছু নেই। একটা নদী কখনো হঠাৎ কোনো জায়গায় বন্ধ হয়ে যায় না। বাংলা সাহিত্য রবীন্দ্রনাথের আগেও ছিল, রবীন্দ্রনাথের সময়েও ছিল, রবীন্দ্রনাথের পরেও ছিল। বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, কাজী নজরুল ইসলাম, তারপরে কল্লোল যুগ, এদের কি আমরা বাংলা সাহিত্যকে এরা কি কোনোভাবেই সার্থক করেননি? নিঃসন্দেহে রবীন্দ্রনাথের আধুনিকতা বাংলা সাহিত্যে, বাংলা গানে, রবীন্দ্রসঙ্গীতে, রবীন্দ্র কবিতায়, নাটকে, ছোট গল্পে তার যে অবদান, সেটা বাংলা ভাষাকে নানাভাবে সমৃদ্ধ করেছে। কিন্তু এটা কখনোই ভাবা যায় না যে রবীন্দ্রনাথে এসে বাংলা সাহিত্যটা থেমে গেছে, যাতে করে বাঙালি রবীন্দ্রনাথ ছাড়া আর কাউকে পায়নি। কাজেই বাঙালি রবীন্দ্রনাথে সম্মোহিত, এটি আমার মনে হয় এটি একেবারেই ঠিক কথা নয়। এটা সত্যি যে বাঙালি হুজুগ প্রিয় জাতি। আপনারা দেখবেন যে 25শে বৈশাখ এখনও বহু মানুষ জোড়াসাঁকোয় গিয়ে হাজির হন, এবং এই সদ্য আমাদের বসন্ত উৎসব শেষ হলো। বসন্ত উৎসবে শান্তিনিকেতনে যাওয়া এখন একটা স্টেটাস সিম্বল হয়ে গেছে। এই তুই শান্তিনিকেতনে যাসনি, সে কি বসন্ত উৎসব চলছে তো। এইটি হলো বাঙালির হুজুগ প্রিয়তা। এটা কিন্তু সম্মোহন নয়, এটা রবীন্দ্রনাথকে ভালোবেসে নয়। আপনি যদি দেখেন শান্তিনিকেতন এবং তার আশপাশে প্রচুর ছোট ছোট বাংলো, ফ্ল্যাট গড়ে উঠেছে। সপ্তাহ শেষে বাঙালিরা আজকের ওখানে যেতে খুব ভালোবাসেন, কিন্তু সেটা কি রবীন্দ্র চর্চার জন্যে? আমার কিন্তু বেশ সন্দেহ আছে। আমার পাশে অধ্যাপক হিমবন্ত বাবু বসে আছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের। কয়েকদিন আগে ওনাদের বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব হয়েছে। আমি আনন্দবাজার কাগজ পড়ে যেটুকু জেনেছি সেটা কিন্তু ভয়ঙ্কর। এই যদি বাঙালির সম্মোহন হয়, সেখানে শুনলাম প্রথমত যা হয়, ওপরের ঘরে বোধহয় কোনো জায়গায় কিছু বিশেষ পানীয় রাখা ছিল, সেই পানীয় খেয়ে এসে ছাত্র ছাত্রী তারা সবাই মাঠের মধ্যে চিৎপটাং হয়ে শুয়ে পড়েছিলেন। সেসব দিয়ে পুলিশকে গিয়ে সেই সমস্যার সমাধান করে, পুলিশকে সব জায়গায় লাগে অধ্যাপক মশাই, কিন্তু মনে করবেন না পুলিশ বাদ দিয়ে বোধহয় আমাদের সমাজটা চলে না। কিন্তু আমি যেটা বলার বারবার চেষ্টা করছি যে বাঙালি কি এইভাবে রবীন্দ্রনাথে সম্মোহিত? এইভাবে সম্মোহিত তা যদি হয় যে শান্তিনিকেতনে বসন্তোৎসবে যাওয়া বা রবীন্দ্রভারতীতে যোগ দেওয়া, বা সপ্তাহ শেষে আপনার শান্তিনিকেতনে গিয়ে সময় কাটানো, এটা হলে কিন্তু আমার মনে হয় আমরা একটা খুব ভুল জায়গায় উপনীত হব। রবীন্দ্রনাথের যে চিন্তাধারা, তার দ্বারা আমরা কতটা আকৃষ্ট, এই নিয়ে কেউ কি একবার ভেবে দেখেছেন? রবীন্দ্রনাথ শিক্ষা সম্বন্ধে কি ভেবেছিলেন? রবীন্দ্রনাথ স্বাদেশিকতা সম্বন্ধে কি ভেবেছিলেন? আন্তর্জাতিকতা সম্বন্ধে কি ভেবেছিলেন? মানবাধিকার সম্বন্ধে কি ভেবেছিলেন? আমরা কজন বাঙালি তাই নিয়ে পড়াশোনা করি? আমার মনে আছে আমার মেয়ের এক বন্ধু আমায় একবার জিজ্ঞেস করেছিল, আমরা রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম, আমার স্ত্রী একটু গান করেন, তিনি রবীন্দ্রসঙ্গীত শোনালেন। আমাকে বললেন, বাবা আমার বন্ধু একটা প্রশ্ন করবে। বললাম, হ্যাঁ মা বল। বললো, আঙ্কেল এই রবীন্দ্রসঙ্গীতটা কে লিখেছে? আমি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর। বলে, ও বেশ বেশ বেশ। আমার স্ত্রী আরেকটা গান করলেন, বলে এটা কে লিখেছে? বললাম, এটাও রবীন্দ্রনাথ ঠাকুর। বললো, সব রবীন্দ্রসঙ্গীত কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? আমি বললাম, হ্যাঁ। ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি এইটাই কিন্তু সত্যি। এইটা যদি আপনি বলেন হিপনোটাইজড হওয়া বা সম্মোহিত হওয়া, তাহলে কিন্তু আমার কাছে একটু কষ্টের জায়গা রয়ে গেল। আর এবার আসছি যেটা আমাদের মাননীয় সঞ্চালক মহাশয় নির্বাচন সম্বন্ধে বলছিলেন। রবীন্দ্রনাথকে আমরা বাঙালিরা কোথায় নিয়ে গেছি এটা ভাবেন? আজকাল নির্বাচনে কোনো নেতা বলছেন বোমার আওয়াজ রবীন্দ্রসঙ্গীতকে ছাপিয়ে যাচ্ছে। আবার অন্য নেতারা বলছেন এবার আর রবীন্দ্রসঙ্গীত শোনাবো না, এবার ভোজপুরি শোনাবো। তার মানে রবীন্দ্রনাথ বাঙালির কাছে আজকে এক ধরনের উপহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা কজন রবীন্দ্রনাথ পড়ি বলুন দেখি? রবীন্দ্রনাথের গান আমরা সবসময় শুনি 100 বার। রবীন্দ্রসঙ্গীত আমাদের সবার প্রিয়। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের হয়তো কয়েকটি ছোট গল্প, কয়েকটি কবিতা বাদ দিয়ে আমরা কজন রবীন্দ্র চর্চা করি? আজকাল যুব সমাজের মধ্যে কজন করে?
দেশের বাইরে ছেড়ে দিন, রবীন্দ্রনাথের সেই অর্থে অনুবাদ হয়নি। ইউরোপে রবীন্দ্রনাথ কিন্তু এখন বলতে গেলে তাই কেউ চেনেন না। রবীন্দ্রনাথ কি, রবীন্দ্রনাথের কবিতা কি, গীতাঞ্জলি কি, গীতবিতান কি, রবীন্দ্রসঙ্গীত কি, কেউ জানে না। এই এমনকি যদি আমরা পশ্চিমবঙ্গের বাইরে যাই, একমাত্র বাংলাদেশ বাদ দিয়ে, সেখানেও রবীন্দ্রনাথ একই অবস্থায় পড়ে আছেন। তাহলে আমরা রবীন্দ্রনাথে বাঙালি সম্মোহিত, এটা বলা কি ঠিক? এবং আমি যেটা বারবার করে বলার চেষ্টা করছি যে রবীন্দ্রনাথকে যেভাবে আমরা ব্যবহার করছি, রবীন্দ্রনাথকে না পড়ে, রবীন্দ্রনাথকে না জেনে, এটা বোধহয় আমরা রবীন্দ্রনাথের প্রতি এক ধরনের অবহেলা এবং উপেক্ষা দেখাচ্ছি। এর থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা যারা এখানে বসে আছি, আগেই বলেছিলাম মাননীয় সুধীবৃন্দ, আমরা কিন্তু কেউ রবীন্দ্র বিরোধী বা রবীন্দ্র বিদ্বেষী নয়। রবীন্দ্রনাথ আমাদেরও জীবনের পাথেও তার অনেক গান আমরা সবসময় স্মরণ করি, কিন্তু আমরা কখনোই মনে করি না যে উনি শেষ এবং উনি শুরু, এবং ওনাকে দিয়েই আমাদের সাহিত্য শেষ, এবং ওনার দ্বারা আমরা এমন সম্মোহিত যে অন্য প্রত্যেকের গান, অন্য প্রত্যেকের লেখা সবই রবীন্দ্রনাথের লেখা বলে মনে হয়। আর শেষ যেটা বললাম, রবীন্দ্রনাথকে এইভাবে নিচু করার কোনো কারণ নেই যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে এবার ভোজপুরি শোনাবো। নমস্কার। খুব বেশি দিন আগের কথা নয়, 2017-তে একটা খুব ইন্টারেস্টিং একটা সময় এসেছিল যখন বব ডিলানকে নোবেল প্রাইজ দেওয়া হলো। কারণ বব ডিলানকে যখন নোবেল প্রাইজ দেওয়া হলো, তো সেই সময় কয়েকটা সপ্তাহ ধরে এই চর্চাটা ছিল, দ্য ফার্স্ট সং রাইটার টু বি অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। তো তার কিছুদিন বাদে নিউ ইয়র্ক লিটারেরি রিভিউ এবং পরবর্তীকালে বোধহয় লস অ্যাঞ্জেলেস লিটারেরি রিভিউ, এই দুজনে এই আর্টিকেলটা কভার করলেন, যে তারা প্রচুর ঘেঁটে ঘুঁটে বার করলেন যে 100 বছরেরও বেশি আগে আরেকজন সং রাইটার যার নাম হলো রবীন্দ্রনাথ টেগোর, সুতরাং বব ডিলান ওয়াজ নট দ্য ফার্স্ট সং রাইটার টু বি অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। এবং তারাও একটু নড়ে চড়ে বসলেন যে তারা বিশেষ কিছু জানতেন না ভদ্রলোককে, কোথায় হঠাৎ কি গানের জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তো এই প্রসঙ্গটা ইদানিং কালেও কেবল বাঙালি সমাজের বাইরেও আর কি খানিকটা এর মধ্যে মুভমেন্ট বা নাড়াচাড়া দেখা গেছে। তো গৌতমবাবু আমাদের অনেকটা উস্কে দিয়ে গেছেন, অনেক কিছু আমাদের চিন্তার খোরাক দিয়েছেন। এবার দেখা যাক যিনি আমাদের তার চোখা চোখা তীক্ষ্ণ যুক্তি তর্কের মধ্যে দিয়ে আমরা শুনে অভ্যস্ত, তাই অর্ক আমাদের কাছে বলবেন তার বক্তব্য। সবার মতে বাঙালি রবীন্দ্রনাথে সম্মোহিত। আমি তো সম্মোহিতই, কারণ রবীন্দ্রনাথ আমার কাছে প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। আমি দু একটা কথা এখানে বলবো, দু একটা কথা বললে আমাকে কেউ যদি অ্যান্টি ন্যাশনাল বলে তাহলে কিছু করার নেই, আমাকে মার্জনা করে দেবেন, কিন্তু কথাটা বলতেই হবে। আসলে মহাত্মাঘাতক নাথুরাম গডসের মতাদর্শগত উত্তরসূরিদের কাছ থেকে এখন দেশপ্রেমের শিক্ষা নিতে হচ্ছে আমাদের। খুব পরিতাপের বিষয়, খারাপ লাগে, ভাবতে খারাপ লাগে। আমি দেশপ্রেমের শিক্ষা নেব নিখিলেশের কাছ থেকে, নাগপুরের কাছ থেকে নয়। নিখিলেশ আমার কাছে আদর্শ। আমি দেশপ্রেমিক। আমার কাছে দেশ, দেশপ্রেম বা প্যাট্রিয়টিজম বলতে বোঝায় একটা টেরিটরির প্রতি আনুগত্য। যেখানে জন্মেছি, যেখানে বড় হয়েছি, জীবনের প্রথম স্বাদ গন্ধ যেখান থেকে পেয়েছি, সেটাই আমার কাছে টেরিটরি। এটার সঙ্গে আমার ইমোশন, আমার সেন্টিমেন্ট যুক্ত আছে। আর জাতীয়তাবাদ, ভারত মাতা কি জয়, হরদম ভারত মাতা কি জয় আমরা শুনতে পাচ্ছি। তা ভারত মাতা কি জয় না বললে কি দেশপ্রেমের প্রকাশ হয় না? দেশপ্রেমকে আমরা জাহির করতে পারি না? আমরা কি দেশদ্রোহী হয়ে যাই? এখানেই আমার কাছে ভীষণ ভীষণ প্রাসঙ্গিক মনে হয় নিখিলেশের কথা। একটা ছোট্ট ঘটনা বলি। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে একটা সাক্ষাৎকার নিতে গিয়ে নানা প্রসঙ্গে একবার রবীন্দ্রনাথের কথা উঠেছিল। তা তখন তিনি আমাকে বলেছিলেন যে তার কাছে সবচেয়ে অনুসরণযোগ্য ব্যক্তিত্ব হলেন নিখিলেশ। এবং তারপরে মজার বিষয়টা হলো, তখন বাংলায় একটা শিল্পায়ন ভাব হয়েছে। তো এক অবাঙালি শিল্পপতি এখানে ডিমের কিছু কাজ টাজ করবেন, দেখতে দেখতে সুন্দর সুদর্শন। হঠাৎ করে বুদ্ধদা আমাকে বললেন ওর মধ্যে আমি একটু নিখিলেশের ছোঁয়া পাই। পরে সেই ভদ্রলোক বিরাট অর্থনৈতিক স্ক্যাম করেছিলেন, রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। তো বুদ্ধদা মানুষ চিনতে ভুল করেন, এটা আর একটা বিষয়। যাই হোক, তো নিখিলেশ
কেন আমার কাছে আদর্শ? আমি একটা নিখিলেশকে খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। সন্দীপ যখন হরে মুরারে বলে নিখিলেশের সংসারে প্রবেশ করে বিমলাকে উগ্র জাতীয়তাবাদে প্রলুব্ধ করে বাইরে টেনে আনতে চাইল, তখন নিখিলেশের স্থিতধী ভাবমূর্তি, উদার চেতনা, ইউনিটি অফ ম্যানকাইন্ড, সেটা কিন্তু নতুন করে আমাদের ভাবতে শেখালো। দেশ আর ঈশ্বর এক। দেশকে ঈশ্বর জ্ঞানে ভক্তি করতে হবে। যদি সেটা ভক্তি না করো, তাহলে তুমি দেশের প্রতি তোমার দায়িত্ব, তোমার কর্তব্য পালন করছো না। এই ধ্যান ধারণা এখন চতুর্দিকে ছড়িয়ে গেছে। একটু উল্টো কথা বলুন, সোশ্যাল মিডিয়ায় আপনি ট্রোলড হবেন, প্রয়োজনে ইউএপিএ দিয়ে দেবে, শুনবে না আপনার কথা, গণতান্ত্রিক অধিকার খর্ব হবে, কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যাবে। ঈশ্বর আমার কাছে অনেক বড়, সে দেশমাতৃকার সমতুল্য নয়। দেশের জন্য আমি, আপনারা সবাই, আমি কেন, সর্বস্ব ত্যাগ করতে না পারলেও অনেক কিছু ত্যাগ করতে পারি, কিন্তু দেশকে আমি ঈশ্বর বলে মানি না। ঈশ্বরের জায়গাটা অনেক বড়, তাকে অন্য জায়গায় রেখেছি। এই ক্ষেত্রেই এই কথাটাই রবীন্দ্রনাথ বারবার করে মনে করিয়ে দিয়েছেন, বারবার করে মনে করিয়ে দিয়েছেন। 1908 সালে তিনি চিঠি লিখছেন এম বোসকে, কি লিখছেন? আই উইল নট অ্যালাউ প্যাট্রিয়টিজম ট্রায়াম্প ওভার হিউম্যানিটি অ্যাজ লং অ্যাজ আই লিভ। এটা চিরকাল চিরকাল আমার মনের কথা, আপনাদের সবারই হয়তো মনের কথা। শুধু জেনোফোবিয়া আর ন্যাশনালিজমের মধ্যে একটা সূক্ষ্ম ভেদ আছে। ভোটের তাগিদে সেই ভেদাভেদটা অনেকে ভুলে যায়, কিন্তু দেশটাকে তো থাকতে হবে, সবাই মিলে থাকতে হবে। এটা হচ্ছে বসুধৈব কুটুম্বকম। তাই পারস্পরিক ঘৃণা, অবিশ্বাস, উগ্র জাতীয়তাবাদ মানবতার বিরোধী, এবং একই সঙ্গে এটা প্রকৃত দেশপ্রেম নয়। তাই মানবতাবাদ বিরোধী জাতীয়তাবাদ, যেটা চর্চা এখন সর্বত্র চলছে, নাগপুর থেকে শুরু করে, জেএনইউ থেকে শুরু করে, গোবলয়ের হৃদয়পুর থেকে শুরু করে সব জায়গায় চলছে, সেই জাতীয়তাবাদের আমি তীব্র বিরোধী। এবং সেই জন্যই এখানে আমি রবীন্দ্রনাথকে মনে করি তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। নমস্কার। অর্ক, অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা যারা একটু আধটু মাঝে মধ্যে বিতর্ক নিয়ে নাড়াচাড়া করি বা বিতর্ক করি, তো জানি না, আমার কখনো কখনো মনে হয় যে ইটস আ ম্যাটার অফ গ্রেট স্যাডনেস যে আমাদের ভারতবর্ষের সমসাময়িক ইতিহাসের মধ্যে থেকে দুটো বিতর্কের এখন আপনি খুব একটা ক্রোনোলজি খুঁজে পাবেন না। একটা বিতর্ক হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীর যখন বিতর্ক হচ্ছে তার জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, দেশপ্রেম নিয়ে। কারণ গান্ধী যখন সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন যে বিল্ডিং ওয়ালস অ্যারাউন্ড মাই হাউস অ্যান্ড বিং ব্লোন ওভার, তো এটা ছিল রবীন্দ্রনাথের চিঠির উত্তরে। এবং সেই চিঠিটা গান্ধী শুরু করছেন দ্যাট ইন মাই ডিফারেন্স টু দ্য গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথের প্রতিটা চিঠির উত্তরে যখন গান্ধীর প্রথম লাইনটা হতো ইন ইজ ডেফারেন্স টু দ্য গ্রেট পোয়েট। এবং আমাদের আরও একটা সাংঘাতিক বিতর্ক যার সমস্ত রেশ বা কন্টেন্ট আমাদের জীবন থেকে প্রায় মুছে গেছে, খুঁজে পাওয়া খুব দুষ্কর, সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটস বিটুইন আম্বেদকর অ্যান্ড গান্ধী অন সোশ্যাল ডেমোক্রেসি অ্যান্ড পলিটিক্যাল ডেমোক্রেসি। তো সেটা কিন্তু এই জিনিসগুলো খুঁজে পাওয়া এবং যে এগুলোকে আঁকড়ে ধরে রাখতে পারবে নিজেদের বুকে, হয়তো আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে কেবল কিছু কিছু ভাব আবেগ জড়িত কথাবার্তা নয়, যে আমরা কি চিন্তন মননের মধ্যে দিয়ে আজকে 70 বছর এগিয়েছি, তো এই চিন্তাভাবনাগুলো রাখতে পারবো। সুতরাং অর্ক একটা অন্য দিক, একটা অন্য পার্সপেক্টিভ আমাদের কাছে রেখে গেলেন। এবার আমরা আজকের বিতর্কটাকে আরও এগিয়ে নিয়ে যাব শতরূপার মাধ্যমে। শতরূপা সবার মতে বাঙালি রবীন্দ্রনাথের সম্মোহিত, আবার ইংরেজিতে সেটাকে হিপনোটাইজড বলা হয়েছে, যদিও সম্মোহন শব্দটার ভেতরে মোহ আছে, হিপনোটিজমের ভেতরে মোহ নেই। কাজেই শব্দের ওই বিতর্কে না গিয়ে আমি শুরুতেই বলি যে আমি নিজে বাঙালি এবং রবীন্দ্রনাথের সম্মোহিত।
এবং অর্কপ্রভ যেভাবে বললেন, যেভাবে সঞ্জয়দা বললেন, রবীন্দ্রনাথ সেইভাবে আমার জীবনেও সূর্যের মতন, প্রাণের আরাম, আত্মার শান্তি। কিন্তু রবীন্দ্রনাথের একটি উক্তি দিয়েই আমি আমার বক্তব্যটা শুরু করছি, যেটা তিনি বিদ্যাসাগর সম্পর্কে লিখছেন। আমরা আরম্ভ করি, শেষ করি না, আড়ম্বর করি, কাজ করি না, যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না, ভুরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না, আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না, আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি, পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স, এবং নিজের বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। এই দুর্বল, ক্ষুদ্র, হৃদয়হীন, কর্মহীন, দাম্ভিক, তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগরের এক সুগভীর ধিক্কার ছিল, কারণ তিনি সর্ববিষয়েই ইহার বিপরীত ছিলেন। বিষয়টা হচ্ছে, কোন জাতির কথা বলছেন রবীন্দ্রনাথ এখানে? এই দুর্বল, ক্ষুদ্র, হৃদয়হীন, কর্মহীন, দাম্ভিক, তার্কিক বাঙালি। এই যে বাঙালি যাদের কথা রবীন্দ্রনাথ বলছেন, এই বাঙালি রবীন্দ্রনাথে সম্মোহিত হবে? রবীন্দ্রনাথকে জীবনে নেবে? এটা সম্ভব? আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, কারণ আমরা তো যতদিন বাঁচছি আমরা রবীন্দ্রনাথকে শারীরিকভাবে পাইনি, তার কর্মকাণ্ড, তার সৃষ্টি, তার উজ্জ্বল প্রভাব তা আমাদের জীবনে। আমি যে পরিবার থেকে আসছি, সমাজে যে অংশ থেকে আসছি, সেখানে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক। কিন্তু বাঙালি, আমার কথাটা যেখানে রবীন্দ্রনাথ, বাঙালি রবীন্দ্রনাথের সম্মোহিত, আমার আপত্তি বাঙালি জায়গাতে। রবীন্দ্রনাথের সম্মোহিত বা প্রভাবিত বা রবীন্দ্রনাথে আমোদিত বা আহ্লাদিত, প্রভাবিত যেভাবেই হোক না, সেই যে বাঙালি, সেই বাঙালি হচ্ছে একটা এমনই ক্ষুদ্র অংশ বাঙালির যাকে অনুবীক্ষণে দেখতে হয়। আজকে যারা রোটারি সদনে বসে আছেন, কলকাতা শহরের কিছু মানুষ যারা সেই অর্থে আলোকপ্রাপ্ত, বা মূল শহরগুলোতে যে সমস্ত মানুষরা রয়েছেন, যদি তাদেরকে ধরা হয় বাঙালি বলে, তাহলে আমার আপত্তি আছে। রবীন্দ্রনাথ জানেন এমন একদল বাঙালি, রবীন্দ্রনাথ জানেন না এমন একদল বাঙালি যারা সংখ্যায় আসলে বেশি, আর এক দল আছেন যারা রবি ঠাকুরকে খানিকটা জানেন, খানিকটা না জানার মধ্যে আছেন। এদের সংখ্যাটা হচ্ছে আসলে বেশি। সমস্যা হচ্ছে, রবীন্দ্রনাথ এখনো পর্যন্ত একটা বিরাট ইন্ডাস্ট্রি, সেখানে কোনো আবেগ বা কোনো সম্মোহন কাজ করে না। এত বড় একটা ইন্ডাস্ট্রি যেখানে রবীন্দ্রনাথকে কোট আনকোট ভাঙিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চলে, যেটা আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন, যে সাম্প্রতিক যে শান্তিনিকেতনে দোল উৎসবে হৈ হৈ করে যাওয়া, এখানে কোথাও কি রবীন্দ্রনাথের প্রতি কোনো সম্মোহন, কোনো ভালোবাসা, কোনো আবেগ কিছুই কি কাজ করছে? ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত বাজছে, যেখানে সেখানে রবীন্দ্রনাথ নিয়ে কোট করা হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ জীবনে তো কোথায়? কোনোখানেই তো নেই। যদি রবীন্দ্রনাথ জীবনে থাকতেন, তাহলে যদি মিথ্যা সহিতে হয় তো, যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়, এটা তো আমাদের জীবনে আসতো। সংকোচে রবিউফলতা নিজেরে অপমান, সংকটেরও কল্পনাতে হয়েও না ম্রিয়মান, এটা তো আমাদের জীবনে থাকতো। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, এটা তো আমাদের জীবনে থাকতো। আমাদের জীবনে তো এগুলো আসেনি। বৃহত্তর যে বাঙালি, সেই বাঙালির কাছে যদি গিয়ে প্রশ্ন করেন যে রবীন্দ্রনাথকে জানেন, যে মানুষটা ভিক্ষা করছে, যে মানুষটা ট্রেনে ঘুরে বেড়াচ্ছে, যে মানুষটা ভব ঘুরে যে চাষ করছে, আমরা তো ভাবছি যে রবীন্দ্রনাথ সম্পর্কে তারা জানেন, রবীন্দ্রনাথ তাদের জীবনে আছেন। কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সত্যি কথাটা বলি, রবীন্দ্রনাথ সেখানে কোথাও নেই। রবীন্দ্রনাথ যেখানে দর্শনগত বলছেন যে তুমি ঈশ্বরকে যেখানে খুঁজছো, সেখানে না খুঁজে বাইরে যাও, বাইরে গিয়ে দেখো যে তিনি গেছেন যেখানে চাষি কাজ করছে, লাঙল দিয়ে কাজ করছে, শ্রমিক কাজ করছে, মজুর কাজ করছে, সেখানে তুমি ঈশ্বরকে পাবে। সেখানে আড়ম্বর আর নানা রকম জাঁকজমকে বাঙালির জীবন পরিপূর্ণ হয়েছে। রবীন্দ্রনাথকে দর্শনগতভাবে কোথায় বাঙালি নিয়েছে? যে বৃহত্তর যে বাঙালি,
যাকে নিয়ে আমাদের গর্ব, যাদের আমরা বাঙালি বলছি, এমনকি বাঙালি ডায়াসপোরা যারা বিদেশে রয়েছেন, সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ আসলে ব্রাত্য, আসলে তিনি অপাঙ্ক্তেয়। সেখানে জীবদ্দশায় তিনি সমালোচিত হয়েছিলেন, মৃত্যুর পর তার শোকযাত্রায় আকুল বাঙালি তার দাড়িগোঁফ ছিঁড়ে নিয়েছিল। এই তো হচ্ছে বাঙালির আবেগ। আজকের দিনে তার সৃষ্টি নিয়ে এমনকি যে উচ্চকোটির যে ক্রিম অংশ সমাজের, তারাও কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে যে চর্চা করে, সেই চর্চার ভেতরে যতখানি রবীন্দ্রনাথ দর্শন রয়েছে, তার থেকে অনেক বেশি পপুলিস্ট একটা আইডিয়া নেওয়া হয়, যেখানে রবীন্দ্রনাথকে নানাভাবে মানবিক জায়গা থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এবং সেখানে অত্যন্ত সস্তা কিছু সেন্টিমেন্টের জায়গা থাকে। যেমন প্রচলিত গালগল্পগুলোর ভেতরে রানু অধিকারী, মৈত্রেয়ী দেবী, কাদম্বরী দেবী বা ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে তার সম্পর্ক কী ছিল, এই নিয়ে মানুষের আগ্রহ বেশি। কিন্তু রবীন্দ্রনাথের একটি কবিতা, 4টে লাইন কাউকে বলতে বলুন, কুমোরপাড়ার গরুর গাড়ি, সেটাও বলতে পারবে না। আরেকটা যেটা বলতে চাইছি, সংস্কৃতিবান হতে হলে কিঞ্চিৎ রবীন্দ্রনাথ গায়ে মাখতে হয়। তাই শান্তিনিকেতন এই বসন্ত উৎসবে যাওয়ার মতন প্রত্যেকের বাড়িতে বাড়িতে আপনি দেখবেন সুন্দরভাবে রয়েছে রবীন্দ্রনাথের রচনাগুলি, কেউ উল্টে দেখে না। শেষ একটি কথা বলি, যে আসলে বাঙালি হিসেবে রবীন্দ্রনাথকে আত্মীকরণ করার জায়গায় যে শ্লাঘাটা দরকার ছিল, সেটা আমরা হারিয়েছি। তাই যখন জাতীয় সঙ্গীতটা বাংলায় আমরা গাই জানা গানা মানা। ধন্যবাদ। শতরূপা, আপনার বক্তব্য অত্যন্ত তীক্ষ্ণ, এবং যতটা তীক্ষ্ণ হয়তো ততটাই সত্য। আর কিছু কিছু কথা আমার মনে পড়ে, হয়তো কিছু বছর আগে সুনীল গঙ্গোপাধ্যায় এই মন্তব্যটা করেছিলেন যে 2300 গান না থাকলে হয়তো রবীন্দ্রনাথ এতদিন থাকতেন কিনা বাঙালির আশেপাশে। সেই নিয়েও যে উনি মেইনলি সং রাইটার না মেইনলি লিটারিওর, এই নিয়েও অনেক তত্ত্বাত্ত্বিক আলোচনা হয়েছে। আর ইন্ডাস্ট্রির কথা আপনি বলেছেন, তো আমার মনে হয় যারা আপনারা ইন্ডাস্ট্রি, শোবিজ, গান বাজনার সঙ্গে যুক্ত, তো এখন নাকি সমসাময়িক সময়ে যত রকম গান তৈরি হয়, এখন তো সিডিও নেই, রেকর্ডও নেই, ওগুলো নেই, কিন্তু মোটামুটি সার্কুলেশন টাইম বা শেলফ লাইফ যদি ভেবে দেখা যায়, তাহলে রবীন্দ্রসঙ্গীতের শেলফ লাইফ বিশ্বের মধ্যে এখনও স্টিল দ্য হাইয়েস্ট। কারণ কারো গান মানে পারহ্যাপস দ্য অনলি কম্পিটিশন কামস ফ্রম বিটলস। বিটোভেনও তার সঙ্গে হয়তো কম্পিট করে উঠতে পারবেন কিনা বলা যায় না, কিন্তু শেলফ লাইফ অফ আ প্রোডাকশন মানে অ্যামাডিউস, মোৎসার্ট, রবীন্দ্রনাথ এবং বিটলস, এই তিনজন বোধহয় আছেন যে যাদের গানের এক্সপায়ারি ডেট বা শেলফ লাইফটা সাংঘাতিক ইজ দ্য লংগেস্ট পসিবল কালচারাল শেলফ লাইফ অফ এনি প্রোডাক্ট। সুদেশনা, প্লিজ। আমি শুরু করার আগে দুটো জিনিস বলতে চাই। আমাদের বিপক্ষে যারা, তারা কিন্তু সত্যি রবীন্দ্রনাথের সম্মোহিত, আমাদের থেকেও বেশি। কারণ দুজনেই সম্মোহনটাকে অন্যভাবে প্রকাশ এবং বিচার করার চেষ্টা করেছেন। গৌতম দা বললেন যে, এবং শতরূপাও বলল যে এই যে রবীন্দ্রনাথকে গায়ে মাখা, এটা হুজুগ বা এটা খারাপ। আমাদের এখানে আমরা বিচার করতে আসিনি খারাপ ভালো, আমাদের টপিকটা হচ্ছে সবার মতে বাঙালি রবীন্দ্রনাথের সম্মোহিত। সম্মোহনের একটা ভালো দিকও থাকতে পারে, একটা খারাপ দিকও থাকতে পারে। সম্মোহন মানুষকে ভুল পথে চালিত করতে পারে, সঠিক পথেও চালিত করতে পারে, যেমন করেছে আপনাকে, গৌতম দাকে, শতরূপাকে, আর আমাদের ভুল পথে। কিন্তু সম্মোহিত আমরা সবাই। আপনারা যে শনিবারের সন্ধ্যাবেলায় এতজন, আপনারা যেহেতু রোটারি ক্লাব অফ নর্থ ক্যালকাটা, অনেকেই উত্তর কলকাতায় থাকেন, তো আপনারা অনেকেই এখানে এসেছেন কষ্ট করেই, জ্যাম পেরিয়ে, কারণ আপনার রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা হচ্ছে, এটাও সম্মোহন। বহু বছর আগে আমি আসলে একটা স্কুলে পড়েছি, যেটা ব্রাহ্ম স্কুল, যেখানে রবীন্দ্রনাথ সকাল থেকে রাত অবধি আওড়ানো হতো। আমরা শুরু করতাম আগুনের পরশমণি দিয়ে। সেজন্য আজও যখন এটা সম্মোহনের মতন, আমার মনে আছে আমি একজনের শ্রাদ্ধে গিয়েছিলাম এবং অনেকক্ষণ ধরে আচার্য কথা বলছিলেন, আমি ঘুমিয়েই পড়েছিলাম, কিন্তু সেই ঘুমের মধ্যে হঠাৎ আগুনের পরশমণি শুনে আমি একেবারে সজাগ হয়ে গেলাম। কেন না, রবীন্দ্রনাথ এতটাই আমাদের সম্মোহন করেন। সম্মোহন মানে ঘুমের মধ্যে চলে যাওয়া, তার মধ্যেও রবীন্দ্রনাথ এসে আমাদের ডাকেন। এবং এটা আমি
শিক্ষিত বাঙালির ক্ষেত্রে বলবো, শতরূপা যেরম বলল যে অনেকেই আছেন যারা খতিয়ে দেখেনি রবীন্দ্রনাথকে। সম্মোহন মানে তা নয় যে আমাকে একেবারে ভিতরে ঢুকতে হবে। উনি আমার ভিতরে ঢুকেছেন, সেটা গানের মাধ্যমে হতে পারে, সেটা লেখার মাধ্যমে হতে পারে, সেটা কবিতার মাধ্যমে হতে পারে, কিন্তু আমাদের সম্মোহিত করেছে। সেটা যেরকম মিসকোটও লোকে করছে, মিসরিপ্রেজেন্টও করছে সম্মোহন থেকে, আবার সঠিক পথেও চালিত করছে। ধরুন রবীন্দ্রনাথকে উনি যা বলে গেছেন, একটা সময় উনি বলেছিলেন 7 কোটি সন্তানে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। আজকে আপনারা যদি কলকাতার বিভিন্ন জায়গায় যান, দেখবেন বাঙালি বৃদ্ধ বৃদ্ধা সব এখানে রয়েছে, তাদের সন্তানরা সব অন্য জায়গায় চলে গেছে। রবীন্দ্রনাথের কথা আমরা শুনেছি। এটা কিন্তু, এবং এই নিয়ে রোজ আমরা তর্ক বিতর্ক করি। একটু আগে গান নিয়ে এত কথা বলা হচ্ছিল, ঠিকই গৌতম দা আপনার মেয়ে যেরকম, আমি একবার চিমা ওকিরিকে ইন্টারভিউ করতে গিয়েছিলাম এবং সেখানে ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কলকাতায় কি কি ভাল লাগে। তো বলল যে আমার রসগোল্লা ভাল লাগে, আমার বেঙ্গলি গার্লসদের চোখ ভাল লাগে, আর আমার রবীন্দ্রসঙ্গীত ভাল লাগে। তা বললাম কোন রবীন্দ্রসঙ্গীত? বলল রবীন্দ্রসঙ্গীত কটা আছে, আমি তো একটাই জানি। তো এটাই বলছি যে রবীন্দ্রসঙ্গীত যে বাঙালিকে খুশি করতে হলে রবীন্দ্রনাথ বলতে হবে। সেটা ওই দিকের যারা শিক্ষিত বাঙালি, যারা রবীন্দ্রনাথকে খুব অন্তস্থ করেছেন, তাদের ক্ষেত্রেও যেরকম সঠিক, আমাদের দিকেও সেরকম সঠিক, আপনাদের মধ্যেও আছে। আজকে অনেক ক্ষেত্রেই আমরা এটা দেখেছি যে একটু আগেই ও বলল না যে রবীন্দ্রনাথের পার্সোনাল লাইফ নিয়ে বেশি আমরা ইন্টারেস্টেড। কেন হব নাই বা? একটা মানুষের সৃষ্টি কিন্তু তার পার্সোনাল লাইফ থেকেও হয়, তার ব্যাকগ্রাউন্ডটাও কাজ করে। সেটাতে গেল রব করার কিছু নেই। উনি যদি ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে কোনো রকম সম্পর্ক করে থাকেন তাতে, এবং সেটা পড়ে যদি কারুর ভালো লাগে বা খারাপ লাগে, ইট ডাজন্ট ম্যাটার, এটা রিসার্চ। সেটা শেক্সপিয়ারের ক্ষেত্রেও হয়েছে, সব মানুষের ক্ষেত্রে হয়। তাদের পার্সোনাল লাইফ, সেটা সম্মোহিত হলে যে আমরা তার পার্সোনাল লাইফ জানতে চাইবো না, কে বলেছে? আর রবীন্দ্রনাথ করলে সেটা লীলা, আর আমরা করলে বিলা। হ্যাঁ, এটাই তো। সুতরাং ওরা আরো বেশি সম্মোহিত, কারণ ওরা কোনো রকম খারাপ কথা বা কোনো রকম ভাবে রবীন্দ্রনাথকে অন্যদিকে দেখতে চায় না। আমি শেষ করতে চাই, আমি একটা ছবি করেছিলাম, সেই ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায় একটি ওল্ড এজ হোম নিয়ে, সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় এমন একটি মানুষ যিনি খুব ফিজিক্যাল, এবং উনি সবসময় প্রেম ভালোবাসা এখনো মানুষের শরীর নিয়ে কথা বলতেন। তো এইটা নিয়ে আরেকজন ইনমেট খালি বারবার তাকে বলতেন যে এই তুমি এরকম সব সময় এত ফিজিক্যাল কেন, তুমি এত বয়স হয়েছে, তোমার তো এত ফিজিক্যাল হওয়া উচিত নয়। সেক্ষেত্রে, এবং এইটে যতবারই আমার ছবিটা দেখানো হয় এবং এই সিনটা আসে, এটা শেষে আমরা সবসময় একটা হাততালি পাই। তার কারণ হচ্ছে উনি তখন বলেছিলেন, দাঁড়াও, তোমার একটা গালিবের একটা কবিতা শুনিয়েছিলেন, তাতে ভদ্রলোক বলেছিলেন এটা খুব খারাপ, এত এরকম হুসন আর বক্ষ নিয়ে এত আলোচনা ভালো নয়। তখন উনি একটা কবিতা শোনান, নারীর প্রাণের প্রেম মধুর কোমল বিকশিত যৌবনের বসন্ত সমীরে কুসুমিত হয়ে ওই ফুটেছে বাহিরে সৌরভ সুধায় করে পরাণ পাগল, মরমের কোমলতা তরঙ্গ তরল উথলি উঠিছে যেন হৃদয়ের তীরে, কি যেন বাঁশির ডাকে জগতের প্রেমে বাহিরিয়া আসিতেছে সলাজ হৃদয়, সহসা আলোতে এসে গেছে যেন থেমে শরমে মরিতে চায় অঞ্চল আড়ালে। এই যে বক্ষ নিয়ে ওর লেখা, বললেন দেখেছেন? ভদ্রলোক জিজ্ঞেস করলেন কে লিখেছে? পরাণদা সেইখানে বলেন রবীন্দ্রনাথ। ব্যাস, বাঙালি চুপ। এটাই হচ্ছে আমাদের সম্মোহন। ধন্যবাদ। সুদেশনা, আপনি এমন একটা কোটেশন বা আমাদের হাতে তুলে দিয়ে গেলেন আজ সন্ধ্যার শেষে, তো আমার মনে হয় 48 ঘন্টার মধ্যে এটা হয়তো সোশ্যাল মিডিয়াতে বিপুল জনপ্রিয়তা লাভ করবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো শুনলাম, আমরা শিখলাম।
আর কিছুদিন আগে আমার মনে হয় একটা আলোচনাতে আশিস নন্দী এই কথাটা বলেছিলেন যে বাঙালি তার ব্যক্তিত্ব এবং বাঙালি তার, এবং উনি তিনজনের সম্বন্ধে এই কথাটি বলেছিলেন। আমার মনে হয় দ্য পিপল ইন কোয়েশ্চেন ওয়াজ রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র আর বিবেকানন্দ। এই তিনজনের সম্বন্ধে বললেন যে দে উইল বি ইমার্সড ইন হ্যাজিওগ্রাফি। হ্যাঁ, যে আমরা এই পূজা অর্চনা করতে করতে হয়তো আলোচনাটার মানে ধারাটাই একেবারে হারিয়ে যাবে। তো যাই হোক, আমার মনে হয় দ্যাট ইজ আ ভেরি পার্টিনেন্ট সোশ্যাল অবজারভেশন আজকের দিনে আমরা কি করছি। এবং আমরা দেখি যে আজকে যে বেশ কিছু কিছু তীব্র কথা স্মরণ করে দিয়ে গেলেন সুদেষ্ণা, এবং একটি সুন্দর কোটেশন আমাদের কাছে উপহার দিয়ে গেলেন। তো এই সম্বন্ধে হিমবন্ত বাবুর মতামতটা কি শোনা যায়? কেমন এক কল্পিত জগতে কোথাও দুম করে চলে যেতে ইচ্ছে করে, ওই রকম ইয়েলো সাবমেরিনে করে কোনো পেপারল্যান্ডে, যেখানে সবাই গান করছে, সবাই গান করে। বিটলসের কথা বলছিলেন না, বিটলস থেকে শুরু করি। আমরা এমন এক রবীন্দ্রনাথের কথা এখানে ভাবছি, অন্তত আমার বিপক্ষে যারা রয়েছেন, অর্থাৎ মোশনের পক্ষে যারা রয়েছেন, আমরা সবাই ধরুন সফল ব্যবসায়ী, সফলতর বৃত্তিজীবী, ব্যর্থ কবি, ব্যর্থতর অধ্যাপক, যে যে সেক্টরে আছে সকলে রবীন্দ্রনাথের দ্বারা ভীষণ আপ্লুত। এরকম একটা কল্পিত পৃথিবী, এই কল্পিত বাংলাদেশের কথা আমরা ভাবছি। এবং ভাবতে ভাবতে আমরা যদি সত্যি সত্যি এই স্তরে ভাবনাকে নিয়ে যাই যে একজন ডাক্তারবাবু, ডক্টর কুণাল সরকারের মতন কেউ কারোর একটা হার্ট অপারেশন করছেন, তখনও তিনি রবীন্দ্রনাথের কথাই ভাবছেন, মানে চিত্তজেতা ভয়শূন্য এই অর্থে নয়, কোনো গান সম্পর্কে। সেটা কীরকম হৃদয় বিদারক ঘটনা হবে বলুন তো পেশেন্টের পক্ষে? আমার মনে হয় যে কোনো বিতর্ক সভায় যে মোশনটা আসে তার প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ। বাঙালি মানে কোন বাঙালি? শহুরে না গ্রামীণ? এই সময়ের না পুরনো কালের না আগামী? এপার বাংলার না ওপার বাংলার? কোন শ্রেণীগত অবস্থানে তার অবস্থান, কোন শিক্ষাগত অবস্থানে তার অবস্থান? যদি এইগুলো ভ্যারিয়েবল হয় তাহলে কিন্তু এখানে বাঙালি সম্মোহিত এই শব্দটাও অনেকটাই গোলমেলে ঠেকবে আমাদের কাছে। আর সম্মোহিত, সম্মোহন কেন হবে? আমরা মুগ্ধ হতে পারি, আমরা রবীন্দ্রনাথের দ্বারা অনুশীলিত হতে পারি, স্নাত হতে পারি। রবীন্দ্রনাথ আমাদের কর্মে এবং চিন্তায় পথপ্রদর্শক হতে পারে, কিন্তু আমরা যদি সম্মোহিত হই তাহলে তার পূজার ছলে তাকে ভুলেই থাকবো আমরা, এতে কোনো সন্দেহ নেই। রবীন্দ্রনাথে যদি আমরা সম্মোহিতই হই তাহলে তারপর আমরা মানিক বন্দ্যোপাধ্যায় পড়ব না, জীবনানন্দ পড়ব না, সুধীন দত্ত পড়ব না, সমর সেন পড়ব না, বুদ্ধদেব বসু পড়ব না, আমরা সতীনাথ ভাদুড়ী পড়ব না, আমরা সত্যজিৎ রায় দেখব না, মৃণাল সেন দেখব না, ঋত্বিক ঘটক দেখব না, আমরা উৎপল দত্ত নাটক মঞ্চে দেখব না, অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে দেখব না, তারপরের সমস্ত কীর্তিগুলোকে অস্বীকার করব, কেননা আমরা রবীন্দ্রনাথে সম্মোহিত। এমনটা কি সত্যি হয়? শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিও কি তাই করে? রবীন্দ্রনাথ কি নিজে বেঁচে থাকলে এটা করতে অনুমোদন দিতেন? আমরা কেনা জানি বাংলার আধুনিকতা রবীন্দ্রনাথের প্রশ্রয়ে এবং তার প্রজন্মে তৈরি হয়েছিল। আমরা কেনা জানি রবীন্দ্রনাথ কতদূর পর্যন্ত বাংলা গানকে তারপরের সোনার ফসলের মতো তুলে দিয়েছিলেন নজরুল, তারপরে শচীনদেব বর্মন, সলিল চৌধুরী, কবির সুমন, আজকে যে ব্র্যান্ড, এমনকি মোহিনীর ঘোড়াগুলি, ক্যাকটাস অথবা চন্দ্রবিন্দু। রবীন্দ্রনাথ থাকলে বোধহয় এগুলোকে সমর্থন করতেন। যদি কোথাও সোশ্যাল ডিনামিক্স একদম থেমে যায়, স্থাণু হয়ে যায়, তবেই হয়তো আমরা একই জলের মধ্যে পাক খেতে পারবো, কেবল জলের মতো ঘুরে ঘুরে তার কথা বলবো। রবীন্দ্রনাথ নিজে এটা চাইতেন না, কখনো চাইতেন না। রবীন্দ্রনাথ কখনো এমন একটা শিক্ষার কথা ভাবেননি যে শিক্ষায় মানুষ স্থাণু হবে, পৌত্তলিক হবে। এমন কোনো শিক্ষার কথা তিনি ভাবেননি শান্তিনিকেতন করতে গিয়ে। কারণ আমরা ভুলবো না, রবীন্দ্রনাথ কিন্তু সেই বালক যিনি স্কুল পলাতক। তিনি যখন একটা বিদ্যালয় এবং পরে বিশ্ববিদ্যালয় বানান, সেটা গোটা পৃথিবীর কাছে বিস্ময়কর হয়ে যায়। এখন বাঙালি আমরা কি করলাম? তার শিক্ষাকে আমরা কোথায় নিয়ে এনে ফেললাম? কিছু দৃষ্টান্ত দুপক্ষেই আমরা শুনেছি। সেখানে কেবল স্টেটাস সিম্বল এবং মদ্যপানের আসর ছাড়া সেখানে আর কিছুই হয় না। অথচ এরকমটা তো কেউ ভাবেনি না। আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করার ক্ষেত্রে যেখানে দুপা এগিয়েছি,
তাকে যদি শ্রদ্ধার সাথে অনুসরণ করি, একরকম রবীন্দ্রনাথ এবং একরকম বাংলাদেশ, একরকম বাঙালি বুদ্ধিজীবিকার চেহারা পাবো, মানচিত্র পাবো। আর যদি না পাই, তাহলে এই মুহূর্তে ভোটের বাজারে যে কুকথায় পঞ্চমুখ এবং কণ্ঠভরা বিষ আমরা মঞ্চে মঞ্চে পোডিয়ামে পোডিয়ামে দেখছি না, সেটাই দেখব। কোন রবীন্দ্রনাথ, কার বাংলাদেশ, কোন বাঙালি, এই শব্দগুলোর সংজ্ঞার্থ যতক্ষণ পর্যন্ত নিরূপিত না হবে, আমরা নিজেদের কাছেই একটা সম্মোহন তৈরি করে রাখব, এবং সেই সম্মোহন আমাদের শেষ পর্যন্ত শুধু প্রাদেশিক করবে না, জানেন তো, শেষ পর্যন্ত আমাদের ছোট বৃত্ত থেকে আরও ছোট বৃত্তে এমন একটা জায়গায় এনে ফেলবে যার সাথে এই মুহূর্তে আন্তর্জাতিকতা এবং বিশ্বায়নের কোনো সম্পর্ক থাকবে না। আমরা একটা ওই ডিজিটাল কুপমণ্ডুক হয়ে আমাদের অস্তিত্বকে কেবল খোঁজার চেষ্টা করব। রবীন্দ্রনাথ এটা চাননি। সম্ভবত রবীন্দ্রনাথের সম্মোহিত বাঙালি এই স্টেটমেন্টটাকেও আমরা কেউ চাইছি না। নমস্কার, ধন্যবাদ। তো আপনার ভাবনা চিন্তা এর জন্য খুব, তো হ্যাঁ, রবীন্দ্রনাথ থাকলে হয়তো আজকে ক্যাকটাস, ফসিল এটসেট্রা সবাইকে আলিঙ্গন করে নিতেন, কিন্তু বিশ্বভারতীর 50 বছরের যে বিচিত্র ব্যবহার, সেটা রবীন্দ্রনাথ কতটা এন্ডোর্স করতেন সেইটা হয়তো একটা প্রশ্ন আসে। কারণ সেই সংস্কৃতিকে যখন লাঠি হাতে কিছু লেঠেল প্রায় 5 দশক ধরে রক্ষা করেছেন এবং জর্জ বিশ্বাসকে তার বাইরে রেখেছেন, তো যাই হোক, সে আর এক অধ্যায় আর এক প্রশ্ন আসবে। শঙ্করলাল ভট্টাচার্য, আজকের এই সম্বন্ধের কথা হচ্ছে রবীন্দ্রনাথ বিষয়ে, এটা হিপনোটিজম বলা হচ্ছে, এর আর একটা ভেরিয়েশন আছে মেসমেরিজম, মেসমায়া করে। সেটা, এগুলো সবই নিষ্ক্রিয় পরিস্থিতি, অর্থাৎ আপনি যখন কোনো কাজ করতে পারছেন না। আমরা এই জিনিসটা নিয়ে এত ভাবিত হয়েছি, এটা ভাবতেও ভালো লাগছে। তার কারণ হচ্ছে আমরা ওনার জীবৎকাল থেকেই, একটা বিশেষ সময় থেকে আমরা মেসমেরাইজড হয়ে আমরা রবীন্দ্র এসে একটা মহাচক্র যেন পেয়ে গেছি এবং সেটাকে নতুন করে করে আবিষ্কার করে যাচ্ছে। কিন্তু চক্রটাকে গড়াতে হয়, ওটাকে ঠেলে এগিয়ে নিয়ে যেতে হয়। নতুন করে চক্র আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে রবি ঠাকুর যে একটা নবযুগের সূচনা করলেন, এবং আমরা তার সুযোগটা এইভাবে নিলাম যে আমরা তারপর সব রকম চিন্তা ভাবনা কাজকর্ম আত্মপ্রয়োগ থেকে নিজেদের অব্যাহত দিলাম। একটু আগে ও যে বলেছিল সঞ্জয়, সত্যি কথা, যে রবীন্দ্রনাথের পরে একটা আধুনিকতা আবিষ্কার যদি কেউ করে থাকেন, সেটা জীবনানন্দ। কিছুদিন আগে আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা ইন্টারভিউ নিয়েছিলাম, সে একই কথা এসেছিল সেইখানে। উনি বলছিলেন যে যার প্রথম কবিতার বই হচ্ছে ঝরা পালক, যেটা একেবারে রবীন্দ্র অনুসারী, তার কিছুদিন পরেই তিনি লিখলেন, দ্বিতীয় বই লিখলেন যেটি কাব্য সংকলন, সেটা হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। একেবারে সরে গেলেন ওই জগৎ থেকে, কোনো নতুন করে একটা আবিষ্কার করলেন। এবং অনেকে জানে, অধিকাংশ লোকে জানে না, যে ওনার সেরা কাজ যেটি রূপসী বাংলা, সেটা উনি 1933 সালে শেষ করেছিলেন, কিন্তু উনি প্রকাশ করেননি। ওনার মৃত্যুর পরে 1957 সালে বইটি বেরোয়। এটা আমি আগেও বলেছি, লিখেওছি। সৌমিত্র দাস সেদিন বললেন যে এটা যদি উনি ওই 33 সালে প্রকাশ করতেন, রবীন্দ্রনাথ জেনে যেতেন যে তার ধারাবাহিকতাটা এসে গেছে একটা আধুনিক স্কেলে, এবং তাকে মহাকবি বলে স্বীকার করে নিতেন। সেটা উনি কেন করেননি আজও জানি না, সেটা বিরাট রহস্য। কিন্তু জীবনানন্দ সর্বদাই একটা রহস্যের কারণ। একটা কথা আপনাদের না জেনে না জানিয়ে পাচ্ছি না, সেটা হলো এই যে সম্মোহন বা মেসমেরিজম, যেটা কি করে মানুষকে একটা এমন একটা স্টেটে নিয়ে যায়, একটা পরিস্থিতিতে নিয়ে যায় যে তখন তাকে সব কিছু ভুল দেখানো যায়। এটা একটা জাদুকরী বিদ্যা। আপনি যা দেখছেন সেটা আসলে তা নয়, যা শুনছেন সেটা আসলে তা নয়, এবং জাদুকর যেটা মনে করছেন আপনি তাই দিয়ে করাচ্ছেন। রবীন্দ্রনাথের কীর্তি জাদুকরী, কিন্তু সেটা ভুল দেখানোর জাদুকরী তা নয়। ওনার এই সত্যদ্রষ্টা রবীন্দ্রনাথকে আমরা
সে তার জীবৎকাল থেকে অবহেলা করে আসছে। ওই যে কথায় আছে না, সে হিরণ্ময় পাত্রেণ সত্যস্য মুখম অপাপরিতম, হিরণ্ময় পাত্রের দ্বারা সত্যের মুখ অবগুণ্ঠিত। এই কথা আমরা শাস্ত্রের কথা বলি জেনে আসছি, এবং আমরা অন্তত আমারও জীবনকালে আমি দেখলাম যে রবীন্দ্রনাথকে নিয়ে যে চর্চাগুলো হয়, যেভাবে তার কাজ এগোচ্ছে, তাতে মনে হয় যে আমরা এই হিরণ্ময় পাত্রের দ্বারা নিজেদেরকে অবগুণ্ঠিত করে রাখছি। আমাদের দৃষ্টিপাত সমানে একটা আলোর বন্ধনে আটকে থাকছে, তার রহস্যভেদ হচ্ছে না। আমি একটা অদ্ভুত তথ্য পেয়েছিলাম। আমার বন্ধু হিমানী বন্দ্যোপাধ্যায়, ডিউক ইউনিভার্সিটির প্রফেসর, ও কলকাতায় এসেছিল, যাদবপুর ইউনিভার্সিটিতে কিছু রিসার্চ কন্ডাক্ট করেছিল। হিমানী একদিন আমাকে গল্প করতে করতে বলল, জানো আমি অবাক হয়ে গেলাম, এখানে আমি বেশি দিন কাজ করাতে পারবো না, কারণ এখানে রিসার্চ হয় রবীন্দ্রনাথের উপরে, খুব ইন্ট্রিকেট রিসার্চ, কিন্তু সেটা হয় যাদের দিয়ে করানো হয় তারা পরে রবীন্দ্রনাথকে ইন ট্রান্সলেশনে ইংলিশ, বাংলায় নয়। গ্রহণ করা, আত্মস্থ করা, জীবনে ধারণ করা এক জিনিস, আর নির্বিবেচনায় যেমন তেমন ধাঁইকড়ি যেখানে সেখানে ঠুসে দেওয়া আর এক জিনিস। এই যে রেডিওতে আমরা সারাক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনি, এই যে FM এ সারাক্ষণ শুনছি, যাবতীয় টিভি চ্যানেলে সারাদিন রবীন্দ্রনাথের যে শ্রাদ্ধ বাসর চলছে, এমনকি সরকারি টাকায় ঋতুপর্ণ ঘোষকে দিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে একটা তথ্যচিত্র করা হলো, ওরকম অপকর্ম আমি খুব কম দেখেছি। কটা প্রতিবাদের স্বর আপনারা শুনেছিলেন? অথচ দেবব্রত বিশ্বাসের গান রেকর্ড করা বন্ধ করতে গেল বোর্ড, কি কারণে? নাকি তিনি রবীন্দ্রনাথের ধারাটা ঠিক ধরে রাখছেন না, যন্ত্র ব্যবহার করছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এই ধরনের মাস্টারি আমরা করি, এই ধরনের কাজ আমরা করি, কিন্তু এইগুলো কিন্তু রাবীন্দ্রিক কাজ নয়। এটা রবীন্দ্রনাথকে এগিয়ে তো নয়। যিনি বলেছিলেন আমি তোমাদেরই লোক, সেই মানুষটিকে আমরা পিসি সরকারের মতন কালো চোখে ব্যান্ডেজ করে করাতে কাটছি সারাক্ষণ। কারণ এটাই আমাদের সেরা জাদু। উই exploit this sort of state of what you call treasure, যেটাকে আমরা রবীন্দ্রনাথ বলি। আর একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হলো রবীন্দ্রনাথেরা জানতেন এই কারণে যে উনি বুঝতে পারছিলেন, আবু সাইদ আইবের যে বিখ্যাত বই আধুনিকতা রবীন্দ্রনাথ, তাতে আছে যে উনি অমঙ্গল, মানে বোদলেয়ার আর রবীন্দ্রনাথের তুলনা করে বলেছেন যে বোদলেয়ারের অমঙ্গল এটা ওনাকে এক এক সময় ভাবিত করেছে। শেষ দিকে উনি ভীষণভাবে ভেবেও ছিলেন যে এই জিনিসটা ওনার জীবনে কেন নেই। আমরা সব কিছু মঙ্গল, এখানে যারা বললেন সবাই তার মঙ্গল এবং সচ্চিন্তার কথা বলেছেন, উনি নিজে কিন্তু সেটা আবিষ্কার করছিলেন শেষ বয়সে। শেষ সপ্তক বলে তার যে কাব্য সংকলন, তার একটি কবিতার অংশ আমি পড়ে শোনাচ্ছি। দীর্ঘ পথের শেষ গিরি শিরে উঠে গেছে আজ কবি, নিজের কথাই বলছেন। সেটা হতে তাহার ভূত ভবিষ্য সব দেখে যেন ছবি, ভয়ের মূর্তি যেন যাত্রার সং মেখেছে কুশ্রী রং, দিনগুলি যেন পশু দলে চলে, ঘণ্টা বাজায় গলে, কেবল ভিন্ন ভিন্ন সাদা কালো যত চিহ্ন। আজ খুলিয়াছি পুরানো স্মৃতির ঝুলি, দেখি নেড়ে চেড়ে ভুলের দুঃখগুলি। হায় হায়, একি যাহা কিছু দেখি সকলে যে পরিহাস্য। এসো ফিরে এসো সেই ঢাকা বাঁকা হাসি, পালা শেষ করো আসি, মূঢ় বলিয়া করতালি দিয়া যাও মোরে সম্ভাসী। এটা উনি বুঝেছিলেন। আমরা ওকে যেভাবে এখন প্রতিপালন করছি অ্যাজ সোর্ট অফ অ্যাজ এই এটাও বোধহয় উনি জানতেন, যে কারণে ওনার একটা গানও আছে, এই মোহ আবরণও খুলে দাও। ধন্যবাদ, ধন্যবাদ শঙ্করবাবু। আপনি একটা প্রসঙ্গের অবতারণা করলেন, রবীন্দ্রনাথ এবং অনুবাদ, রবীন্দ্রনাথ এবং ট্রান্সলেশন। আই থিঙ্ক রবীন্দ্রনাথের অনেক প্রসারিত কর্মকাণ্ডের মধ্যে এই রবীন্দ্রনাথ এবং অনুবাদ, এই ব্যাপারটাকে কিন্তু আমরা কখনোই একটা জায়গায় আনতে পারলাম না, এটা আনা গেল না। এবং সেই আক্ষেপ রবীন্দ্রনাথের নিজের মধ্যে ছিল, কারণ 17-18 যখন পোস্ট নোবেল প্রাইজ একটা টার্বুলেন্স উঠেছিল, তখন উনি নিজে আক্ষেপ করছেন যে গীতাঞ্জলিকে সং অফারিং লেখাটাও ঠিক হয়েছিল কিনা,
যখন ইটস নোবেল প্রাইজ পেয়েছিলেন রবীন্দ্রনাথের 10 বছর পরে, তো যখন উনিও মেতে উঠেছেন তার অ্যান্টি রাবীন্দ্রিক স্টান্সে, কিন্তু সেই যে ব্যাপারটা যে রবীন্দ্রনাথকে অনুবাদ করা, রবীন্দ্রনাথকে দেশের চারিদিকে পৌঁছে দেওয়া বা বিশ্বের চারিদিকে পৌঁছে দেওয়া, তো কেন জানি না এই ব্যাপারটাকে আমরা এখনও খুব একটা করায়ত্ত করতে পারিনি। রবীন্দ্রনাথ এবং ট্রান্সলেটেড লিটারেচার এই ব্যাপারটা এখনও একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। তো আজকের বিতর্ক সভার প্রথম রাউন্ডের শেষ বক্তা বাদশাহ মন্ত্র। এই সম্মোহন বাঙালি সম্মোহিত কিনা, আমি ওই কোন বাঙালি মানে কোন সময়ের বাঙালি নিশ্চয়ই সম্মোহিত ছিল, নেই। যে সম্মোহনের জন্য বিশ্বভারতী তৈরি হয়েছিল, ওনার মুখের কথায় খ্যাতনামা শিক্ষাবিদরা সেই সময়ে শুধু পশ্চিমবঙ্গে ভারতবর্ষের নানা জায়গা থেকে শুধু ওনাকে দেখে ওনার মুখের কথায় নামমাত্র পারিশ্রমিকে চলে এসেছিলেন। সম্মোহন ছাড়া সম্ভব নয় এটা। কথা হচ্ছে আজকের বাঙালি, কারণ আমাদের এই বিতর্ক আজকের এই সময় দাঁড়িয়ে। এখন সম্মোহিত যে নয় বাঙালি, সম্মোহনটা কেটে গেছে, এটা পক্ষের বক্তারা নিজেরা মোটামুটি বুঝিয়ে দিয়েছেন। কারণ সম্মোহন নিয়ে খুব একটা কথা আমরা বিশেষ কিছু শুনতে পাচ্ছি না। আরও অন্য অনেক আলোচনা শুনছে যেটা আমাকে ব্যক্তিগতভাবে ঋদ্ধ করছে, খুব ভালো লাগছে শুনতে, কিন্তু সম্মোহন নিয়ে কথা খুব কম। আমি খুব গোদা উদাহরণ দেখিয়েছি যে একটা সম্মোহন হলে কি হয়। সম্মোহন কারা করে? এই যেটা গুরু আছে না, গুরু, ধর্মীয় গুরু, স্পিরিচুয়াল গুরু যারা, দেখবেন তারা সম্মোহন করে এবং তাদের পোশাক আশাক, তাদের বলে দেওয়া কিছু রীতিনীতি, কিছু মালা, কিছু জিনিস, তাদের ছবি সব বাড়িতে রাখে, ওগুলো শরীরে ধারণ করে, এটা সম্মোহনের প্রভাব থাকে। আমাদের ছোটবেলায় ছিল, যখন আমার ফ্ল্যাট তৈরি হয়নি, বাড়ির দেওয়ালটা নীলচে একটু রংচটা মোটা কাঠের খাট, দেওয়ালে অনেক ক্যালেন্ডার ঝুলতো, বাংলা ক্যালেন্ডার তার সঙ্গে। সেই বাড়িতে বসার ঘরের একটা সব থেকে ভালো জায়গাটায় একটা রবি ঠাকুরের বড় দাড়িওয়ালা ছবি, এত বড় একটা ফ্রেম লাগানো থাকতো, ঝোলানো থাকতো। আমাদের সবার দেখা চিত্রটা। আজকে বাঙালি সানন্দপুরে প্রচুর বাড়ি ইন্টেরিয়র ডিজাইন করে, দেওয়ালে মাটির সাঁওতালের মুখোশ ঝোলে, পুরুলিয়ার ছৌ ঝোলে, ডোকরাও আনাচে কানাচে দেখা যায়। কটা বাড়িতে দেখা যায় রবীন্দ্রনাথের ছবি? খুঁজতে হয়, সম্মোহন থাকলে বোধহয় এটা হয় না। এই যে রবীন্দ্র রচনা বলি, যেটা দেখতেও ভালো লাগে, চোখের আরাম। আজকে দেখেছেন তার চেহারাটা কি হয়েছে? যে বইটা হাতে নিলে মানে দুপাতা উল্টালে আপনার ভালো লাগতো, রবীন্দ্র রচনা বলি লাল মোটা বাঁধাই করে বইটা, আজকে দেখা যায় আর যায় না। বাঙালিকে আক্ষেপ করে দেয়নি, করে না। এখন চোখের বালির বুক কাভারটা হচ্ছে চোখ থেকে এক ফোঁটা বালি ঝরে পড়ছে। আমি দেখেছি যে বুক মেলায়, বুক ফেয়ারে। বাঙালিকে প্রতিবাদ করেছে? করেনি। বাঙালি রবীন্দ্র জয়ন্তীতে যখন হতো, রবীন্দ্র জয়ন্তী আসতো, তার আগে 7 দিন থেকে একটা প্রস্তুতি চলতো। ওই ছবিটা দেওয়াল থেকে নামিয়ে টেবিলে রেখে একটা ফুলের মালা দিয়ে, ধূপচন্দন দিয়ে, ঠিক যেভাবে ঈশ্বরের পুজো হতো বাড়িতে, তার থেকে কোনো অংশ কম ছিল না। আমরা ছোটবেলায় রবি ঠাকুর বলেই জানতাম এবং মনে তখন বুঝতাম না কত বড় কবি, ওই ঠাকুরের মতোই কিছু একটা ভাবতাম, পরে বুঝেছি তাকে অন্যভাবে। কিন্তু সম্মানের প্রভাব তখন ছিল, আজকে নেই। আজকে বাঙালি অনেক বেশি মেতে আছে 31st নাইটে, অনেক বেশি মেতে আছে দুর্গা পুজোয়, সব থিম প্যান্ডেল দেখতে বাঙালি বেশি মেতে আছে। রবীন্দ্র জয়ন্তী নিয়ে মেতে থাকে সরকারি লোকজন, একটা বড় অনুষ্ঠান হয়, রবীন্দ্র সদনে লোকজন যায়, হ্যাঁ, সেখানেও রবীন্দ্রনাথের ছবিটা ছোট, তার পাশে অন্য বাঙালির ছবি, আমি ব্যক্তিগত মানে এই মুহূর্তে অন্য কোনো আলোচনায় যাচ্ছি না, তাই নাম করে বলছি না, তার ছবিটা অনেক বড়। সে রবীন্দ্র সদনে এই বাঙালি বসে গান শোনে, একবারও কি মনের মধ্যে জাগের প্রতিবাদ করি যেটা কি, এটা কি সম্মোহন নয়? হ্যাঁ, গায়ে ধারণ করি আমরা রবীন্দ্রনাথের, আমরা পাঞ্জাবিতে রবীন্দ্রনাথকে আঁকতে ভালোবাসি, তার গান, তার দুটো লেখা পাঞ্জাবিতে আঁকি, আমরা শাড়ি ফাড়িতে পড়ি, তার বেশি কিছু নয়। আমরা শান্তিনিকেতন যাই, কি জন্য যাই? শনিবারের হাট দেখতে যাই।
শনিবারের হাটে খেসে শাড়ি কিনতে যাই, কিছু ডোকরা, কিছু বীজের মালা। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের দর্শন চর্চা করতে যাই না, এবং দেখতেও যাইনি বিশ্বভারতী। হাটটা হয়ে গেল, সন্ধ্যাবেলায় বাড়িতে আমরা বাউল ডাকি, ডেকে মদ্যপান করা খারাপ জিনিস নয়, যে যার মতো খাই, আমিও খাই, আপনারাও খেতে পারেন। মদ্যপান করে বাউলের সঙ্গে বেতালে তাল মেলাই, যে বাউল রবীন্দ্রনাথকে ইনফ্লুয়েন্স করেছিল। বাঙালি সম্মোহন, যদি এটা ঝুমুদি বলে থাকে যে কি উনি কার সঙ্গে প্রেম করেছেন তাই নিয়ে বাঙালির আগ্রহ আছে, তাই সম্মোহিত, তাহলে তো বাঙালি দীপিকা পাড়ুকোনও তো সম্মোহিত। রণবীর সিং দীপিকা কি করে বিয়ে করলো, কত টাকার বিয়ে হলো, কোন আইল্যান্ডে বিয়ে হলো, বাঙালির প্রচুর উৎসাহ আছে। ঋষি রবীন্দ্রনাথের প্রতি বাঙালি সে সম্মোহন নেই। আমি শেষ করবো একটা গল্প দিয়ে শেষ করবো, একটা ঘটনা দিয়ে। রানীচন্দ্রের লেখায় পড়েছি, তখন সাহেবদের সময় ভাইসরয় যাচ্ছেন শান্তিনিকেতনে, চিঠি পাঠিয়েছেন। লোকাল পুলিশ স্টেশন থেকে রবি ঠাকুরকে বলা হয়েছে যে তার ছাত্রদের মধ্যে কিছু ছাত্র সম্পর্কে পুলিশের কিছু অভিযোগ আছে, তাদেরকে পুলিশ একদিনের জন্য অ্যারেস্ট করবে, ভাইসরয় চলে গেলে আবার ছেড়ে দেবে। রবি ঠাকুর বললেন, আসতে হবে না ভাইসরয়, আমি চিঠি লিখে দিচ্ছি, আমি তার করে দিচ্ছি। সবাই ছুটে এলেন হই হই করে, আপনি কি করছেন গুরুদেব, ভাইসরয় আসতে চেয়েছেন, আপনি এটা করতে পারেন না। রবি ঠাকুর বললেন, না, ভাইসরয় আসবে বলে আমার ছাত্রদের পুলিশ অ্যারেস্ট করবে, আমি তাদের পিত্রে তুলব, আমি বসে বসে দেখবো, এটা হতে পারে না, উনি আসবেন না। তখন সবাই মিলে আলোচনা করে ঠিক হলো যে ঠিক আছে, সেই দিন ওই বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক ওই সমস্ত ছাত্রদের নিয়ে পিকনিক করতে যাবেন বাইরে, কিন্তু পুলিশ কাউকে ছুঁতে পারবে না, ছুঁলে উনি আসবেন না। এবং সেই শর্ত ভাইসরয় এসেছিল। আজকের বাঙালি এই নানা ভূষণ বিভূষণে যারা উপাধি পেয়ে কবি সাহিত্যিক হিসেবে নাম করেছেন, রবীন্দ্রনাথের সম্মান তাদের মধ্যে সামান্যতম থাকলে মাথা উঁচু করে, শির দ্বারা সোজা করে সাদাকে সাদা, কালোকে কালো বলার ক্ষমতা রাখতেন। সম্মান নেই, ওটা ছিল এককালে। বাদশা আবার সেই বহুল চর্চিত ছবির কথাটা তুললেন। তো সেই ছবি যেটা কিছু কিছু পরিচালককে একটা মরণোত্তর সমস্যায় নিয়ে গেছে, ভৌতিক, আধিভৌতিক, নানান রকম সমস্যা। তো আমরা চাইব সেই ভূত প্রেতের পৃথিবী থেকে একটু আলাদা থাকতে। তো চেষ্টা করলেও তো হয় না, বাস্তব সত্য। এবং আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি সেই প্রসঙ্গটা আজকে তুলেছেন। যাই হোক, আমরা প্রথম রাউন্ডটা শুনলাম, আপনারা সবাই খুব মন দিয়ে শুনেছেন। আপনাদের কারা কারা প্রশ্ন করতে চান নিজেদের আইডেন্টিফাই করুন। একটু উপক্রমণিকা করছি। কয়েকদিন আগে এই টপিকটা শুনে প্রথমেই মনে হয়েছিল যে রবীন্দ্রনাথ কি ডিবেটেবল, এই প্রশ্ন আমার মনে এসেছিল। তো যাই হোক, এখন সেইটা আমার প্রশ্ন নয়, কেননা রবীন্দ্রনাথকে নিয়ে একটা আলোচনা হলো, এটাই আমার কাছে বিরাট পাওয়া। আমার প্রশ্নটা এরকম যে রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভা, মানে এ তো একেবারে আকাশের মতো একেবারে বিশাল। তো প্রশ্নটা হচ্ছে যে এই বহুমুখী প্রতিভা, আমি যতদূর শুনেছি বিশ্বে আর দু একজনের নাম শুনেছি, তার মধ্যে গেটে এবং লিওনার্দো দা ভিঞ্চি। এর বাইরে আপনারা কি আরো কারোর নাম বলবেন? না, আমরা কি এখানে প্রতিভার কথা বলছি না অনুপ্রেরণার কথা বলছি? প্রতিভা, আচ্ছা। না, আমরা আজকের দিনে গুলিয়ে যায় মাঝে মধ্যে। আমাদের পাড়ায় সেদিন একটা পোস্টার পড়েছে, পাড়ার একজন সবাই খুব ভালোবাসতেন এক ভদ্রলোক মারা গেছেন, তো লিখেছে বিশুদা মারা গেছেন অমুকের অনুপ্রেরণায়। তো যাই হোক, তো এটা হতে হতে এমন জায়গায় চলে যায় যে তা আমি গাড়ি থেকে নেমে বললাম যে ওই লাস্ট লাইনটা ব্ল্যাক আউট করে দিন, কারণ বিশুদারও ভালো লাগবে না, যার অনুপ্রেরণা তারও ভালো লাগবে না। হ্যাঁ, সাম্প্রতিক। হ্যাঁ, তো যাই হোক, এরকমই প্রতিভাটা। তো বহুমুখী প্রতিভা আমরা কার মধ্যে দেখেছি? হেমন্তবাবু, সঞ্জয়বাবু, আপনি কি বলবেন? যে আর কেউ, মানে গেটে আর ইয়ে ছাড়া। না, আপনি যে দা ভিঞ্চির কথাটা বললেন,
দাভিঞ্চি, যাই হোক সেটা ছেলেরা আছে পরে কথা হবে, দাভিঞ্চিকে পৃথিবী জেনেছিল অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে। দাভিঞ্চি কিন্তু নিজেকে কখনো আর্টিস্ট হিসেবে দেখেননি। সারা জীবনে দাভিঞ্চি লিভড কোয়াইট লং, দাভিঞ্চি লিভড মোর দ্যান 70 ইয়ার্স, বেশি লোক বাঁচেনি সেই সময় 70 ইয়ার্স, মাত্র 24টা তার কমপ্লিটেড ক্যানভাস ছিল, এবং মোনালিসা আঁকতে 7.5 বছর সময় নিয়েছিলেন। এবং দাভিঞ্চি একটাই কথা বলেছিলেন, আই এম নেভার আ স্কাল্পটার। উনি নিজেকে আর্টিস্ট ছাড়া সব কিছু ভাবতেন। হ্যাঁ, ওনার কিন্তু মেইন ছিল ইনোভেটর অ্যাজ এ মিলিটারি সায়েন্টিস্ট। ওর পেন্টিংটা সম্পূর্ণ অন্য দিক, বাট দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ আমরা আমাদের সংস্কৃতিতে এমন একজনকে পেয়েছি যেটা একটা সিঙ্গল পয়েন্ট স্পার্ক। আপনি যদি ল্যাটিন লিটারেচার, ইংলিশ লিটারেচারের কথা চিন্তা করেন, ইট ওয়ার্কস অ্যারাউন্ড আ লট অফ পিপল, শেক্সপিয়ার, চসার, গেথে, ব্লেক, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমাদের স্ফুলিঙ্গটা, আমাদের যে এটা হয়েছিল, সেটা হয়তো একজন মানুষের মধ্যে দিয়ে হয়েছিল, যেটা ইন হিস্ট্রি অফ লিটারেচার খুব একটা বেশি পাওয়া যায় না। হেমন্ত বাবু, আপনি বলুন। ইন এ ভেরি সিরিয়াস নোট, সত্যি সত্যি বোধ হয় এত ভার্সেটাইল জিনিয়াস আর কেউ নেই ঠিক এতগুলো ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে যারা ওরা বলছিলেন, এখন তো দুটো দল নেই, আমরা একসাথে বলছি, সত্যি সত্যি যদি আমরা ইউরোপ আমেরিকার লিডিং ল্যাঙ্গুয়েজগুলোতে রবীন্দ্রনাথকে অনুবাদ করতে পারতাম ঠিকভাবে, তাহলে বোধহয় রবীন্দ্রনাথের মাপটা এই পৃথিবী আরও বেশি করে বুঝতো। দুই, এটা সঞ্জয়বাবু অনেক বেটার বলবেন, সত্যজিৎ রায় যে জ্বরে কাজ করেছেন সেটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, সেইটা সকলে জানে, কিন্তু তার বাইরেও তার ধরুন মার্গসঙ্গীতের উপর যে অধিকার, লিটারেচার, অঙ্কন, আরও অনেক কিছু, বোঝা যায় সমসাময়িককালে সত্যজিৎ রায়ের মতো একটা বহুমুখী প্রতিভার ব্যাপার রয়েছে। তো কখনো কখনো আমার মনে হয় ঠিক এতগুলি বিন্দু, সৃজন বিন্দু যদি কেউ নাও স্পর্শ করে, কোনো একটা জায়গায় যদি তিনি অসামান্য হয়ে ওঠেন, মোৎসার্টের মতন বা শেক্সপিয়ারের মতন, সেটাও কিন্তু আমাদের সমান গুরুত্বে এবং সমান শ্রদ্ধায় গ্রহণ করতে হবে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আমার নাম পবিত্র চৌধুরী। আমি খুব বেশি আলোকিত নই রবীন্দ্রনাথ সম্বন্ধে, তো যেটা বলবো, আমার এই সম্মোহিত কথাটা ইন এনি ওয়ে ভালোবাসা জানাবার জন্য, রিগার্ড জানাবার জন্য, এই ওয়ার্ডটা খুব একটা চয়েস ওয়ার্ড লাগেনি। মনে হয় সম্মোহিত হলে আমি সম্মান জানাতে চাইলেও সম্মোহিত কথাটা যে সম্মোহিত হচ্ছে, অ্যাকচুয়ালি তার কোনো কর্তৃত্ব থাকে না তার সম্মোহন হয়ে যাওয়ার ব্যাপারে। ম্যাজিশিয়ান তাকে সম্মোহন করে দেয়। কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা যখন সম্মোহিত হই, যদি ভালো অর্থে মিন করি, তার প্রতিভা দ্বারা তার আলোকিত করে দিচ্ছে আমাদেরকে, সেইভাবে তার সম্মোহনটা অন্যরকম। 2 নম্বর, একটা খুব পার্টিনের কথা আপনি বলছিলেন ট্রান্সলেশন সম্বন্ধে। হ্যাঁ, আমি ইউএসএতে পড়াশোনা করেছিলাম 80s-এ, এখনও নিউ ইয়র্কেই থাকি। আমি একবার ঠিক করেছিলাম আমাদের প্রফেসরদের, যত কলেজের প্রফেসর আছে তাদের সঙ্গে, যাদের সঙ্গে আমাদের রেগুলার ইন্টারাকশান হয়, তাদের আমাদের গীতাঞ্জলি সং অফারিংসের বইটা দেব। তো আমি ওখানকার লাইব্রেরিতে, ইন্ডিয়ান কনসুলেটের লাইব্রেরিতে গেলাম, ওদের লাইব্রেরি আছে। একটি মাত্র তখন সাহিত্যে নোবেল প্রাইজ একজনই পেয়েছে ইন্ডিয়া থেকে, রবীন্দ্রনাথের বইয়ের ইংলিশ ট্রান্সলেশনটা আমি পেলাম না। তারপরে আমি কয়েকবারই যখন এখানে এসেছি, সেই বই নিয়ে গিয়েছি, ইংলিশে প্রফেসরদের দিয়েছি বা অন্য ভাষাভাষীদের দিয়েছি ইংলিশ রেন্ডারিং। কিন্তু দুঃখের ব্যাপার, লাস্ট আমি খোঁজ করেছিলাম 2000 সালে সামটাইম, তখনও দেখি রবীন্দ্রনাথের সং অফারিংস বইটা লাইব্রেরিতে নেই। এই ব্যাপারে আপনাদের এখানে কেউ ট্রান্সলেশনের কথা বলেছিলেন। আমাদের কনসুলেটের যে লাইব্রেরি, নিউ ইয়র্ক কনসুলেট, সেখানেই রবীন্দ্রনাথের সং অফারিংস নেই, গীতাঞ্জলিও নেই, ছিল না অ্যাটলিস্ট 2006 বা 2007। তারপর থেকে আমি নিজেই নিয়ে যেতাম, নিয়ে গেছি, বরাবর দিয়েছি, কিন্তু সেটা নেই। না, সত্যি খুব আক্ষেপের কথা। মানে যখন সং অফারিং প্রথম লেখা হয়েছিল, তখন কিন্তু তার কোনো প্রকাশক পাওয়া যায়নি। প্রথম প্রকাশনাটা ওয়াজ প্রাইভেট। প্রথম প্রকাশনার প্রায় 2.5-3 বছর পরে ম্যাকমিলান ওটাকে, রদেনস্টাইন, উইটস এরা খুব ঠেলে ঠুলে ওটাকে প্রকাশ করিয়েছিলেন, কারণ দ্য ফার্স্ট পাবলিকেশনস ওয়ার অল প্রাইভেট। এখানে আপনি কিছু বলবেন হিমবন্ত বাবু, যে আমাদের অনুবাদ নিয়ে কিছু বলার আছে? সঞ্জয় বাবু।
শঙ্করবাবু, হ্যাঁ, একটা জিনিস বলার আছে, সেটা হলো আমি যে কারণে বলেছিলাম এই কথাটা, সেটা হলো যে আমার বন্ধু হিমানি বলছিল যে এরা রবীন্দ্র রিসার্চ করতে চাইছে, খুব কঠিন বিষয় সব সিলেকশন করে, কিন্তু পড়ছে ইংরেজিতে, অর্থাৎ ট্রান্সলেশন, মানে রবীন্দ্রনাথের পুরো ওয়ার্কস ট্রান্সলেটেড হয়ে গেছে ইংরেজিতে, আছেও সেখানে, এবং এছাড়া ওরা তো ইন্টারনেটে পাচ্ছি, যখন তখন ডাউনলোড করতে পারে সবই। তো বলেছে বাংলায় পড়ছে না এরা, কি অথচ বাঙালি ছেলে মেয়ে। এইটাই একটা বিসদৃশ্য ব্যাপার, যে বাংলায় রবীন্দ্রনাথ পড়া দিয়ে আমরা শুরু করি, সেইটা কেটে গিয়ে ইংরেজিতে পড়ছে এবং ইংরেজি থেকে কোট করছে, ইংরেজি থেকেই লিখছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর একটা জিনিস আমার এখানে বলার আছে, সেটা শঙ্করবাবু, এটা কেন হচ্ছিল, মানে তার ইনসাইটটা কি? এটা কি তারা বাংলা পড়তে কনফিডেন্ট নয়, কিসের জন্য? না, এরা ইংরেজি মাধ্যম পড়াশোনা করেছে, ইংরেজি মাধ্যম পড়াশোনা করছে, বাংলা লিখতেও পারে না যথেষ্ট ভালো, গবেষণা করলে পারবে কিনা জানি না। হ্যাঁ, না, আরেকটা যেটা বলিনি, সেটা মানে দরকারি একটা কথা যেটা আমি বলতে চেয়েছিলাম এই ট্রান্সলেশনের কথা এবং ইত্যাদির কারণে, সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথ এই শব্দটা তো ব্যবহারও করেছে, মিস রিপ্রেজেন্টেড, সত্যি কথা তাই। 65 সালে দেশ পত্রিকাতে নীরজ সি চৌধুরী একটা প্রবন্ধ লিখেছিলেন 2 রবীন্দ্রনাথ। তাতে উনি দেখিয়েছিলেন যে আমরা মাতামাতি শুরু করলাম সেই রবীন্দ্রনাথকে নিয়ে, যিনি জোব্বা পরে হঠাৎ করে রাতারাতি মানে সেজ হয়ে গেলেন। এবং সেইটা নিয়ে আমি তখন সানডে ম্যাগাজিনে কাজ করি, সানডে ম্যাগাজিনে নোটস বলে কলাম বেরোতো, সমর সেন লিখতেন। তো আমি যেহেতু ওটা দেখতাম ওই পাতাটা, সমরদার ওই একটা আমার মনেও আছে, উনি এক জায়গায় লিখেছিলেন ওই রেফারেন্সেই যে if the sage would pass air, the followers would smell rose in it. অর্থাৎ তিনি বায়ু নিষ্ক্রমণ করলেও তারা সেখানে গোলাপের গন্ধ পায়। এই যে একটা অদ্ভুত জায়গায় আমরা পৌঁছে গিয়েছিলাম, এটাই সম্মোহন। অর্থাৎ আমরা কোনো কিছুতেই আমরা তাকে পরিষ্কারভাবে দেখছি না। সমরদা, আমি পরে যখন ওনার কাছে গেলাম, উনি বললেন তুমি জানো আমি লিখেওছি, উনি লিখেওছেন সেটা পরে অবশ্য, যে উনি আর বুদ্ধদেব বসু ওদের পরিবার ওরা দেখা করতে গেলেন রবি ঠাকুরের সঙ্গে শান্তিনিকেতনে। উনি রবি ঠাকুর এসে যখন বসলেন, উনি সিগারেটটা নিভিয়ে দিয়ে দূরে চলে গেলেন, ওখানে গিয়ে সিগারেট খেতে শুনুন। উনি বললেন যে আমি বুঝতে পারছি না, ওনার 78-77 বছর বয়স, আমার 34-35 বছর বয়স, আমি যদি একটা সিগারেটের ধোঁয়া আমার মুখ দিয়ে পাশ দিয়ে বেরিয়ে যায়, এটাকে খুব অবমাননা করা হবে ঋষিকে। মানে এই ধরনের জিনিস তখন চলতো। অনুবাদ বিষয়ে একটা কথা বলি, যে রবীন্দ্রনাথ নিজেও কিন্তু এর দায় নিতে বাধ্য। গড়পড়তা বাঙালিদের যেমন অহংকার থাকে যে আমি ইংরেজি জানি, যদি আমাদের অনেকেরই ইংরেজি জ্ঞান খুবই কম, মানে যে ইংরেজি আমরা জানি সেটা ইংরেজদের ইংরেজি না, বা কোনো মানেপূর্ণ ইংরেজি না, অর্থপূর্ণ না, আমাদের মুখ্যমন্ত্রীর মতো অনেকটা। তো এখন যেটা রবীন্দ্রনাথ করেছেন, আমি রবীন্দ্রনাথ কথা বলছি, রবীন্দ্রনাথ ইটসের সঙ্গে, এজরা পাউন্ডের সঙ্গে ঝগড়া করে নিজে অনুবাদের দায়িত্ব নিয়েছেন, এবং টমসন প্রথম পয়েন্ট আউট করেছিলেন, আমি উদাহরণ দিচ্ছি, পরাণ সখা বন্ধু হে আমার, এই কথাটা বাঙালি মাত্রই জানে যে সব কটা কথাই এক, কেউ 3 বার ব্যবহৃত হয় বাংলায়, এটা সীমা পারাপার হয়ে চলে গেছে। তা রবীন্দ্রনাথ নিজে, অন্য কেউ রবীন্দ্রনাথের সর্বনাশ করেননি। রবীন্দ্রনাথ তার অনুবাদ করছেন ও মাই ফ্রেন্ড, সঙ্গে সঙ্গে শব্দগুলো মরা প্রজাপতির মতন পড়ে যাচ্ছে। এবং যদি কখনো ভাষা দেখেন, যেমন দেখুন শেক্সপিয়ারের হ্যামলেট যখন কিং ফাদার রয়্যাল ডোম বলছেন, তখন আপনি যদি একে অনুবাদ করতে যান, একই জিনিস, যিনি কিং তিনিই ফাদার, তিনিই রয়্যাল ডোম। এটা অনুবাদ করতে গেলে যে পরিমাণ জ্ঞান দরকার হবে বাংলা এবং ইংরেজির, সেই রবীন্দ্রনাথের ক্ষেত্রে দুর্ভাগ্য হচ্ছে তার তীব্র আপত্তিতে তিনি এই বিপর্যয়ে পড়েছেন, এবং তিনি নিজেই 1922-23 সালে স্বীকার করছেন যে তার পক্ষে ইংরেজি জানা নিয়ে ইংরেজদের সঙ্গে তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতা করা ভুল হয়েছে, এবং তার কবিতা যাদের কাছে গেছে, দুঃখের বিষয়ে তারা তাকে ধর্মীয় কবির আখ্যা দিয়েছে। এমনকি টাইমস লিটারারি সাপ্লিমেন্টে যখন কবিরের দোহা তিনি অনুবাদ বার করলেন, তখন টমসন বলেছিলেন কী ভুল উনি করলেন, কারণ এখন থেকে তো কবিরকে ওর থেকে বড় কবি বলে জানবে। আসলে অনুবাদগুলো, এটা রবীন্দ্রনাথ এমন কি বলবো, এত বেশি অনুভূতি পরায়ণ ছিলেন যে তিনি সবসময় বিশ্বাসও করতেন না যে তার অনুবাদ তার থেকে অন্যরা ভালো করতে পারে, এবং উনি এটা বিশ্বাস করতে রাজিও ছিলেন না যে উনি ইংরেজি ভাষাটা খুব ভালো জানেন না।
গড়পড়তা হয়ে হতেই পারে। রবীন্দ্রনাথ এখন বিশাল বাঙালি সাহিত্যিক, কিন্তু তার কোনো দায় নেই ইংরেজি জানা। শেক্সপিয়ারও তো বাংলা জানতেন না, বা গেতেও বাংলা জানতেন না, সেটা তো অপরাধ না। সঞ্জয় দা, থ্যাংক ইউ। আমার মনে হয় সময়টা সুদেশ না আপনার এটার ব্যাপারে আমি একদম একমত উইথ হিম। আর আরেকটা জিনিস, রবীন্দ্রনাথ যে কত ভালো বাংলা জানতেন, আপনারা যদি পড়েন ইয়েটসের, এমনকি কিটসের এবং শেলির, হ্যাঁ, ওড টু নাইটিঙ্গেল, উনি যে ট্রান্সলেশন করেছেন সেটা কিন্তু অসম্ভব। যদি আপনাকে না বলে দিই যে এটা কোনো ইংরেজি কবিতা আছে এরকম, হ্যাঁ, সেটা যতীন্দ্রনাথ ঠাকুর ওকে হোম টাস্ক দিয়েছেন, উনি করছেন। লাজুক ছায়া বনের তলে আলোরে ভালোবাসে, ফুল তা শুনে পাতারে বলে, পাতা তা শুনে হাসে। আপনি ভাবতে পারেন ভিক্টর হুগোর অনুবাদ করছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তরুণ রবীন্দ্রনাথ। এই কবিতারে ভিক্টর হুগোর, এটা এই মুহূর্তে আমরা এখানে বিশ্বাস করলাম। যদি আপনি গবেষণা না করেন ভাবতেও পারবেন এটা মূল বাংলা কবিতা। এই হচ্ছে অনুবাদের সার্থকতা। বাহ, যাই হোক, এই আলোচনা অফুরন্ত, আলোচনা অনেকক্ষণ চলতে পারে এবং আমরা কিন্তু সবাই অনেক অনেক কিছু শিখলাম। এবার আমরা শেষ পর্যায়ে এসে গেছি, সময় অনেকটা গড়িয়ে গেছে, এই আলোচনার কোনো শেষ নেই। আমরা 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের সেকেন্ড রাউন্ড ওপিনিয়নগুলো নিই। যদি মনে হয় আমরা ডিবেটিং কায়দায় আর কি অপোজিশন দিয়ে শুরু করি। ফার্স্ট 1.5 মিনিটস, গৌতম। এখন আমরা কিন্তু আর দুটি দলে বিভক্ত নই, আমরা সব এক দলে আছি এবং সুদেষ্ণা একেবারেই সম্মোহিত হননি সেই রবীন্দ্রনাথে যিনি সত্যদ্রষ্টা নন। এবং সেটা শঙ্করলাল নিজেই বলেছেন যে সম্মোহিত অর্থ হচ্ছে হিপনোটাইজ। তো কাজে আমরা যে সত্যদ্রষ্টা রবীন্দ্রনাথ নন তাতে আমরা সম্মোহিত নই। আর সম্মোহিত বাঙালির কথা বলতে গেলে এটা আমাদের সঞ্চালক মশাই নিজেই বলেছেন যে যেসব লেঠেলরা একসময় বিশ্বভারতীর দখল যাদের হাতে ছিল তারা আমাদের প্রিয় জর্জদাকে গান গাইতে দেননি, এরাও কিন্তু সম্মোহিতই বাঙালিই। কিন্তু কাজেই আমরা আজকে এই বিতর্ক সভা, কিন্তু বিতর্কটা শেষ হয়ে গেল এইটা বলেই যে সম্মোহন 1 নম্বর, যেটা উনি খুব চমৎকার করে বললেন, সম্মোহন কথাটায় আমাদের কিন্তু সত্যি সত্যি আপত্তি আছে। রবীন্দ্রনাথকে আমরা মনে করি তিনি আমাদের পথপ্রদর্শক, আমাদের ভালো মন্দ দুঃখের সব জায়গার সাথী। আর আমরা তো এই রাজনীতিকদের মতো উচ্চ জেতা শীত সেটা তো বলতে পারবো না, তাদের সবারই শীত কিন্তু অনেকটা নিচে। আর ওই চিত্ত জেতা ভয় শূন্য ওইটা কিন্তু আছে, কারণ যে ভাষা তারা ব্যবহার করে চিত্ত জেতা ভয় শূন্য। সঞ্জয় বাবু, আপনার 1 মিনিট বলুন। 1 মিনিট। এটা বুঝলাম এবং আমরা সবাই মেনেও নিয়েছি সানন্দে যে এটা ধ্রুপদী বিতর্ক সভা না, কাজে এখন আমাকে প্রস্তাবের সমর্থনে কিছু বলতে হবে না। তবে আমি মনে করি যে এখনও এখানে এসে আবার বুঝলাম যে রবীন্দ্রনাথের সম্মোহনটা আমাদের বাঁচাতে পারে। সম্মোহন কথাটা খারাপ মানে, কিন্তু অলোকরঞ্জন দাশগুপ্তকে যদি হঠাৎ উদ্ধৃত করি যে রবীন্দ্রনাথ মৌল পাহাড়, জলপ্রপাত আমি, দুঃখ তো আর বলি না ইনিয়ে বিনিয়ে, কবিতায় বাঁচে প্রজ্ঞাশাসিত অসুস্থ পাগলামি। এখন এই যে কবিতায় বাঁচে প্রজ্ঞাশাসিত অসুস্থ পাগলামি, আমার মনে হয় রবীন্দ্রনাথের সম্মোহনও ভালো। কার্ল মার্কস যে অর্থে নেগেশন কথাটা ব্যবহার করতেন, দুটো না মিলিয়ে একটা হ্যাঁ হয়, এত অনুপ্রাণিত হতে শুরু করেছি আমরা যে এই অনুপ্রেরণাকে দূরে সরাতে অন্তত রবীন্দ্রনাথের সম্মোহন এটা শতগুণের শ্রেয়। আমি একজন বাঙালি হিসেবে গর্বিত যে আমি এখনো এই সম্মোহন, এই কুয়াশা, পরাশর আর সত্যবতীর প্রেমের মতন যে কুয়াশা, সেই কুয়াশা দিয়ে নবান্ন আর রাইটার্স বিল্ডিংকে সরিয়ে রাখি। ধন্যবাদ, ধন্যবাদ। হেমন্ত বাবু, আসলে আমরা সম্মোহিত হব না বলেই রবীন্দ্রনাথের পক্ষে থাকব। রবীন্দ্রনাথ আমাদের সম্মোহিত যদি করেন তাহলে সেটা ক্ষণস্থায়ী হবে এবং কিছুদিনের মধ্যেই আমরা আবার একটা রবীন্দ্রতর কোনো এক সাধু পুরুষকে ধরার চেষ্টা করব নতুন করে সম্মোহিত হওয়ার জন্যে। কিন্তু রবীন্দ্রনাথ আমাদের কোথাও মুক্ত হতে শিখিয়েছেন এবং সেই মুক্ততা আমাদের চেতনার মুক্তি, অন্য কোনো মুক্তি নয়। সেটা যদি থাকে তাহলেই রবীন্দ্র যে অনুষঙ্গ এবং তার শিক্ষা সেটা সঠিকভাবে আমাদের মধ্যে সঞ্চারিত হবে, আমাদের অন্তর্গত রক্তের ভিতরে তার একটা স্পষ্ট জায়মান্যতাকে আমরা টের পাবো। আর তা যদি না হয়, আমরা যে কুকথা শুনি, কুকর্ম দেখি, সেগুলো আমরা দেখতেই থাকবো। রবীন্দ্রনাথকে আমরা কেবল একটা ফ্রেমের ছবি হিসেবে মনে রাখবো, ছবি হিসেবে তাকে পুজো করব, ব্যক্তিগত জীবনযাপনে এবং জীবনচর্যায় তার কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং আমরা সম্মোহিত হব না, আমরা রবীন্দ্রনাথকে গ্রহণ করব হৃদয়ে, অন্য কোথাও নয়। নমস্কার। শঙ্করলাল বাবু, আপনার। আমি জানি না হৃদয়ে গ্রহণ করা
কি বোঝায় তার কারণ হচ্ছে কি আমার মনে হয় সব কিছু মস্তিষ্কের ভেতর দিয়ে আসা উচিত। প্রথমেই ধাক্কাটা যদি বুকে লাগে, কারণ রবীন্দ্রনাথ সত্যি কথা বলতে কি ভীষণ ওভারওয়েলমিং আমাদের ওপরে, এমন তার প্রভাব, এমন তার মানে ঢেউয়ের মতন ধাক্কা যে একটু মাথা দিয়ে বিচার করা দরকার। এবং সেটা করা যায় তখনই যদি আমরা এটাকে একটু পড়াশুনো করি। আমার সুচিত্রা মিত্র একদিন, ওনাকে আমি একটা ইন্টারভিউ করছিলাম কথায় কথাতে, তিনি আমাকে বলেছেন জানো এখনকার সবচেয়ে বড় সমস্যা কি, আমি কেন শিখে উঠতে পারি না, বোঝাতে পারি না এই গানটার এইখানে এইরকমভাবে ভাবতে হবে কেন, ওখানটা শুধু স্বরলিপি দিয়ে হবে না কেন ভাবতে হবে। তার কারণ হচ্ছে এরা বই পড়ে না। রবীন্দ্রনাথের জীবনটা পড়তে হবে, রবীন্দ্রনাথের লেখা পড়তে হবে, তার ভাবনাগুলো জানতে হবে, তবে তুমি বুঝতে পারবে যে কেন উনি এই গানটা এইভাবে লিখলেন এই বয়সে। আর শেষ একটা কথা বলি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, এটা ভাবলে এক এক সময় আমার চোখে জলও আসে রবি ঠাকুরের কথা ভাবলে। সেটা হলো বোদলেয়ারের যেমন ইন্টিমেট জার্নালস জুনো এতিম আছে, আমাদের রবি ঠাকুরের সেরকম ইন্টিমেট জার্নালস কিছু নেই। উনি ডায়েরি টায়েরি অনেক লিখেছেন, রাশিয়া ডায়েরি মতন করেছেন, কিন্তু সেই রকম কিছু নেই। ওর আসল ইন্টিমেট জার্নাল হচ্ছে ওনার গান। আমি একবার ওনাকে একটা অনুষ্ঠান করার জন্য ওনার প্রথম গান থেকে 1913 সালে নোবেল পুরস্কার পাওয়া পর্যন্ত যে গানগুলো আছে সেগুলো ভেঙে ভেঙে ওর জীবনটা দেখছিলাম। উনি গান দিয়ে জীবনটাকে লিখে গেছেন, নিজের জীবনটার গানেই আছে এবং তার পরবর্তীও আছে, মৃত্যু পর্যন্ত আছে। সেই অংশটা আমি যাইনি। কেন বলছি, একটা জায়গায় এসে, এটা আপনারা অনেকেই জানেন, এটা নতুন করে বলার না, 1902 সালে কন্যা রেণুকা মারা যাচ্ছে, স্ত্রী মারা যাচ্ছেন। 1905 সালে 1904 সালে চলে যাচ্ছেন স্ত্রী, 1905 সালে বাবা মারা যাচ্ছেন। উনি কিন্তু দুঃখের গান লিখছেন না। 1905 সালে উনি কী করছেন, উনি 23টা পরপর জাতীয়তাবাদী সঙ্গীত লিখলেন, সমস্ত সেই বাউলঙ্গের গান ইত্যাদি ইত্যাদি, কারণ বঙ্গভঙ্গ হচ্ছে তখন। আচ্ছা, 1907 সালে ছেলে সমী মারা যাচ্ছে, উনি তখনও কোনো কষ্টের গান লিখছেন না। আর 1909 সালে বড় ছেলে রথী ঠাকুরের বিবাহ হচ্ছে, তখন উনি লিখছেন আরও আঘাত সইবে আমার। অর্থাৎ এই মানুষটাকে বুঝতে গেলে তার জীবনের একটা বড় একটা বলা যেতে পারে ট্রাভেল সর্ট অফ ম্যাপ হচ্ছে গিয়ে ওর গান। সেগুলো ভাবা দরকার। ছবিও আছে পরের দিকে, 64 বছরের পর থেকে। কিন্তু এটা সব কিছুকেই আমাদের ধরে রাখতে হবে পড়া দিয়ে। আমরা রবীন্দ্রনাথ পড়ি না, আমরা সাজিয়ে রাখি, বাড়িতে টাঙিয়ে রাখি 34টা কি 43টা ভলিউম যেরকমভাবে কিনেছে, সুলভ সংস্করণ কি বিশ্বভারতী সংস্করণ, উল্টে পাল্টে কেউ দেখে না। আমি এটা বুঝতে পেরে গেছি। একদিনে আমার অনেক বন্ধু বান্ধবের বাড়িতে বইগুলো দেখি তো নামাই, অনেক সময় একদিন একটা গান বার করতে একটা লোকের বাড়িতে নামিয়ে দেখলাম সে পাতাগুলো কখনো কাটা হয়নি। ধন্যবাদ, থ্যাংক ইউ শতরূপা। ধন্যবাদ শঙ্করলাল্লা, যা বললেন সেটা সম্পূর্ণভাবেই আপনার যে মোশন ছিল তার উল্টো দিকেই বললেন। আর আমাদের কথাটা বলতে গিয়ে যেটা বলি সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ তো আসলে আমাদের জীবনে, বাঙালি জীবনে বস্তুত, যেটা কোনো রকমভাবে অস্বীকার করার জন্য, এত বড় সম্পদ আমাদের আর কিছু নেই, এত বড় সম্পদ। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম ভাষা তামিল, এমনকি তামিল বন্ধুবান্ধবরাও তারা বলেন যে তাদের আবেগের গান, উৎসবের গান বা কোনো রকম উচ্ছ্বাস প্রকাশের সময় তারা সিনেমার গান ছাড়া কোনো গান ভাবতে পারেন না। অথচ বাঙালি জীবনে আমাদের প্রতিটি পর্বে, প্রতিটি দিনে, প্রতিটি ক্ষণে কোনো এমন একটা আবেগের জায়গা নেই যেখানে আমরা রবীন্দ্রনাথকে আশ্রয় করতে পারি না। সেই রবীন্দ্রনাথ, তার সম্পর্কে কোনো রকম মোহর জায়গা থেকে নয়, বুদ্ধি এবং বিবেচনা, আমাদের বিবেক, আমাদের আবেগ সবটা মিলিয়ে হচ্ছে রবীন্দ্রনাথ। সেই জন্যে এখানে সম্মোহনের কোনো প্রশ্নই নেই। রবীন্দ্রনাথ আসলে আমাদের জীবন। সম্মোহন আর জীবনের মধ্যেও সম্মোহন থাকতে পারে। এই যেটা তুমি বললে, হৃদয়ে নিলাম, মস্তিষ্কে নিলাম, শঙ্করদা বললেন হৃদয়ে না, আগে মস্তিষ্কে, সেটাও কিন্তু সম্মোহন। কেননা সম্মোহনের দুটো দিক আছে। সম্মোহন করে ম্যাজিশিয়ান কিন্তু বা সাইকিয়াট্রিস্ট মানুষকে ভালো করে তুলতে পারে, আবার আরও খারাপও হতে পারে। সুতরাং এখানে আমরা কিন্তু ডিবেট করছি না অন ওয়েদার গুড এফেক্টস অর ব্যাড এফেক্টস। আমাদের এখানে ডিবেট যদি ধরি, তুমি যেরকম বললেন শঙ্করদার এটাই চরিত্র, চিরটা কাল উনি এটা করেন, ডাজন্ট ম্যাটার, বাট তার মধ্যেও উনি সম্মোহিত বলেই
হ্যাঁ, সুতরাং বিপক্ষে ডাজন্ট ম্যাটার সেটা না। এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে ওই যে কথাগুলো আপনারা বললেন যে ছবি করে রেখে দিয়েছে, পাতা উল্টোচ্ছে না, হ্যাঁ সেটা পার্ট অফ সম্মোহন। ছবি করে রেখে দিয়েছে কেন? কারণ প্রত্যেকটা বাড়িতে এখনও আজও যদি কোথাও যান, কোনো অফিসে যান, আমাদের প্রত্যেকটা অফিসে এখন নিয়ম হয়ে গেছে একটা করে রবীন্দ্রনাথের ছবি হবে। তার মানে কি যে আমার বুদ্ধি আছে, হ্যাঁ, এবং ছবি দেখে সম্মোহিত হতে পারে। হ্যাঁ, আমরা সেটা দেখি বাড়িতে। যেটা বললেন রবীন্দ্র রচনা বলি, যদি একটা বাড়িতে গিয়ে রবীন্দ্র রচনা বলি, সে নানান রকম, তোর লাল আমার হলুদ আর ব্রাউন ব্যান্ড 1961 সালে বেরিয়েছিল, হ্যাঁ সেইটা আজও আছে। তার পাতাগুলো ভীষণ পাতলা, এখন বার করতে পারি না, করলে মনে হয় ছিঁড়ে যাবে, কিন্তু তাও করি। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, হয়তো 1 মিনিট বেশি সময় নেব। আমি একটা অন্য বিতর্কের সূচনা করে যাচ্ছি আজকে। এখানে এই বিতর্কটার ঠিক একদম ওর মধ্যে না গিয়ে এখানে কথা প্রসঙ্গে উঠেছে যে দেবব্রত বিশ্বাসের গান নিয়ে যে যা হয়েছিল এক সময়, আমরা সবাই তার বিরুদ্ধে, এতে কোনো সন্দেহ নেই। আমি ব্যক্তিগতভাবে কোনো শিল্পে সেন্সরশিপের এগেইনস্টে, কিন্তু আমি এটাও মনে করি যে এই নিয়মগুলো ঠিক জাতি কাল নির্বিশেষে বোধহয় প্রয়োগ করা যায় না। মানে কেন বলছি, মানে আমেরিকাতে থাকলে আমেরিকান প্রেসিডেন্টের এগেনস্টে নানা রকম টুইট করলে, ফেসবুকে লিখলে, ব্যঙ্গ বিদ্রুপ করলে পুলিশ আপনার বাড়িতে কড়া নাড়ে না, কিন্তু আমাদের রাজ্যে আপনি একটা কার্টুন ফরওয়ার্ড করলে পুলিশ কড়া নাড়ে। তাই এই বিষয়গুলো প্রত্যেকটা দেশে জাতিতে আলাদা আলাদা ভ্যারি করে। ঠিক এখানে বলছি আমি, আপনি যে শান্তিনিকেতন গেলে আজকে দেখবেন যে শান্তিনিকেতন মহর্ষির উপাসনার জায়গা ছিল, উনি ওখানে ওই জায়গাটা বেঁচেছিলেন উপাসনা করার জন্য, ওটা আশ্রম। সেই শান্তিনিকেতনের আজকে যে চেহারা, আজ থেকে 10 বছর পর যারা শান্তিনিকেতন যাবে তারা শান্তিনিকেতনের মূল চরিত্র চিনতে পারবে না। ঠিক একইভাবে রবীন্দ্রনাথের গানের ওপর এই জিনিসটাই শুরু হয়েছে। আজকে শান্তিদেব ঘোষ নেই, সুচিত্রা মিত্র নেই, কণিকা বন্দ্যোপাধ্যায় নেই, মাথার উপর কেউ নেই। এই নেই বলে যা চলছে, 10 বছর পর রবীন্দ্রনাথের গান কী ছিল সেটি লোকে জানতে পারবে না। ইন্ডিয়ান ক্লাসিক্যাল বেঁচে আছে একটাই কারণে, দে আর ভেরি স্ট্রিক্ট, তাই তার চরিত্র বেঁচে আছে। রবীন্দ্রনাথের গান হারিয়ে যেতে পারে যদি উন্নয়নের জাতাকলে পড়ে। একইভাবে আজকে শান্তিনিকেতনের যে চেহারা আছে, ওনার গানের সেই চেহারাই হবে। এটা সত্যি একটা বিতর্ক আপনি উস্কে দিলেন, আগামী বিতর্ক। আসলে আমি তো রসায়নের ছাত্র, রসায়নের রসতত্ত্বের স্বরূপটা জানা হয়নি, আর সাংবাদিকতার সূত্রে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শুধু রাজনীতির চর্চাই করি। অদৃষ্টের সঙ্গে অভিসারের পর তো 7টা দশক কেটে গেছে। আমি রবীন্দ্রনাথ 3টে উপন্যাস আমি বহুবার পড়েছি। একটা হচ্ছে গোরা, আর একটা হচ্ছে 4 অধ্যায়, আর একটা হচ্ছে ঘরে বাইরে। ন্যাশনালিজমটা বহুবার পড়েছি, গান প্রচুর শুনেছি, কিছু কবিতা পড়েছি, প্রশান্ত কুমার পালের আত্মজীবনী, রবিজীবনী সেটাও পড়েছি, অতটা ডিটেলস করে পড়া হয়নি। আমার শুধু একটাই, আমি শুধু বললাম প্রথমে যে আমার শুধু নিখিলেশকে একটা দরকার। এই নিখিলেশ না থাকলে এই দেশটার বলকানাইজেশন হয়ে যাবে, খণ্ড 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 হয়ে যাবে। প্যারোকিয়াল আন্ডারস্ট্যান্ডিং, উগ্র জাতীয়তাবাদ, ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা। ধর্ম তো ধারণ করে ধৃধাতুযুক্ত অনট প্রত্যয়। ঠাকুর তো বলে গেছেন ধর্ম হচ্ছে বনে কোণে আর মনে। সেই ধর্মকে পুঁজি করে যারা ক্ষমতায় আসতে চায়, যারা জাতীয়তাবাদকে ব্যবহার করে বিভেদ করতে চায়, তারা না বোঝে দেশ, না বোঝে জাতীয়তাবাদ। এইখানেই আমি রবীন্দ্রনাথকে বলি তার বিশ্বভাবনা। নিখিলেশ তো তার অল্টারিগো, মানুষে মানুষে ইউনিটি, হিউম্যান ইউনিটি, সেটা বন্ডেজ অফ ন্যাশনালিজমে আটকে গেছে, সেটাকে ভাঙতে হবে। আর একটা কথা বলে শেষ করি, সাংবাদিকরা একবার সিস্টার নিবেদিতাকে জিজ্ঞাসা করেছিলেন যে স্বামীজি এবং শ্রী শ্রী রামকৃষ্ণর মধ্যে পার্থক্য কী। সিস্টার নিবেদিতা বলেছিলেন ভারতবর্ষ অতীতে 2500 বছর ধরে যা ভেবেছে তার প্রতীক হচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ, আর আগামী 1500 বছর ধরে যা ভাববে তার প্রতীক কী হলেন বিবেকানন্দ। আমি মনে করি আগামী 100 বছর ধরে জাতীয়তাবাদের প্রশ্নে আমরা যা ভাববো, যা ভাবতে বাধ্য হব, তার প্রতীক হচ্ছেন রবীন্দ্রনাথ। তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। বাহ বাহ। তাহলে অবশেষে কি দাঁড়ালো? আমরা কি রবীন্দ্রনাথে সম্মোহিত? হ্যাঁ, তো এখন আসছি, আমরা ওতে আসছি। তো আপনি বলেছিলেন যে আপনার সম্মোহন কথাটা ভালো লাগছে না। হ্যাঁ, আমরা অলরেডি 2-3 জনের মধ্যে মেসমেরিজম শুনেছি। এখন ডাক্তার হবার বড় বিপদ, কারণ মনে রাখবেন
যে 18th সেঞ্চুরির গোড়ার দিকে জুলিও মেসমার বলে একজন ছিলেন, যার থেকে মেসমারিজম শুরু। মেসমার কিন্তু ডাক্তার ছিলেন, হ্যাঁ, এবং এই মেসমারিজম থেকেই কিন্তু শুরু হয় দ্য কনসেপ্ট অফ অ্যানেস্থেশিয়া, রাইট। তার প্রায় 100 বছর পরে আমাদের বিভিন্ন রকমের অ্যানেস্থেশিয়া এটসেট্রা শুরু হলো। তো যাই হোক, এই করতে করতে আমি অপারেশনে নেমে পড়তে চাই না। এখন প্রশ্ন হলো যে আমরা মেসমারিজম কি অ্যানেস্থেশিয়ার মধ্যে আছি কিনা। রবীন্দ্রনাথের যে বিরাট ব্যক্তিত্ব, যে প্রতিভা, তার মধ্যে আমরা কি এখনো একটা সম্মোহনের মধ্যে আছি, না সেই দিনটা কেটে গেছে? ভালো হোক খারাপ হোক, আমরা সেই রবীন্দ্রনাথের ছায়া বলুন, মেঘ বলুন, বিরাট গাছ বলুন, তার ছায়া বলুন, তার বাইরে আমরা এসে দাঁড়াতে পেরেছি। তাই আজকে এরা এত সুন্দরভাবে বললেন, এতগুলো তথ্য আমাদের সামনে রাখলেন, এবং এদের মধ্যে এই বক্তব্যের মধ্যে মাঝে মধ্যে হয়তো ক্রস কমিউনিকেশন হয়েছে, কিন্তু যেটা কখনোই হয়নি, আই থিঙ্ক এভরি ডিপোজিশন ওয়াজ সিনসিয়ার। তারা প্রত্যেকটা কথা বলেছেন নিজেদের অনুভূতির মধ্যে দিয়ে, নিজেদের জ্ঞানের মধ্যে দিয়ে। আপনারা যারা আজকে মনে করলেন যে বাঙালি রবীন্দ্রনাথে বর্তমানে সম্মোহিত নন, যারা আমাদের বিপক্ষে যারা বলেছেন, তাদের গড়ে যারা গড় দিচ্ছেন, তারা হাত তুলুন। এবার আমরা যারা মনে করলাম যে হ্যাঁ, যাই হোক, 1941 থেকে অনেক দিন পেরিয়ে এসছি, কিন্তু এখনো আমরা সেই জাদুকরের সম্মোহনের বাইরে বেরোতে পারিনি, এখন আমরা সম্মোহিত, তারা হাত তুলুন। তো জাতীয় ভোটাভুটিতে কি হবে আমরা এখনো জানি না। আজকে আমরা রবীন্দ্রনাথ সম্বন্ধে শিখলাম, জানলাম, অনুভব করলাম, কিন্তু আজকের বিতর্কের যে শ্রেষ্ঠত্বের যে শিরোপা, ওনারা সমানভাবে ভাগ করে নিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ।